তাহলে এই যে এত রকমের অ্যাস্ট্রোলজি তৈরি হওয়ার পেছনে একটাই কারণ হচ্ছে মানুষ চাচ্ছে বেশি পিউরিফাই অর্থাৎ পিউরিফিকেশনের দিকে চলে যাওয়ার জন্য। আপনি তো আপনি তো প্রেডিকশন করছেন, তাহলে প্রেডিকশনটাই দরকার। এখন প্রেডিকশনটার নিখুঁত রেজাল্টের জন্য যত রকমের বিদ্যা জানা প্রয়োজন সবকিছুই আপনাকে করতে হবে। হ্যাঁ, স্যার, আমি যতটা অ্যাকুরেসি আনা যায়, মানে সবাই তো অ্যাকুরেসি আনতে পারছে না, সেই জন্যই রাইট, তো এত রাইট। ব্রাঞ্চ। এখানে হ্যাঁ, শিখছে, ওখানে শিখছে, শিখছে। অ্যাকুরেসি আনতে পারছে না হ্যাঁ, এবং প্রেডিকশন। বিভিন্ন ব্রাঞ্চের মধ্যে কিছু কিছু ত্রুটি থাকে, ফল্ট থাকে বা কিছু লিমিটেশন থাকে, এবং যে লিমিটেশনটাকে ব্যবহার করে দিন দিন আপগ্রেড হচ্ছে বা গবেষণা করছে এমন। তো এক্ষেত্রে দেখা যায় কি কিছু কিছু বিষয় আমরা আহ, অন্যান্য অ্যাস্ট্রোলজি থেকে শিখতে হয়। বেদিকটা তো অবশ্যই ফাউন্ডেশন, যেমন বেদিকের মধ্যে আমরা জানি যে লগ্ন ধরে বা ডিভিশনাল চার্ট গুলো আমরা বিচার করি। তো ডিভিশনাল চার্ট গুলো যদি আপনার টাইমিংটা ভালো থাকে, ডিভিশনাল চার্ট গুলো ভালো একটা প্রেডিকশন করা যায়। আবার কেপিতেও যদি টাইমিং জানা থাকে, তো সেক্ষেত্রে ভালো একটা প্রেডিকশন করা যায়, নাড়িতেও করা যায়। কিন্তু নারীর যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো রয়েছে, মানে অ্যাকিউরেসি লেভেলটা যখন বাড়াতে হবে তখন আমাদের লগ্নটাকে একটু আবার বা ডিগ্রি মিনিট সেকেন্ডের একটা বিষয় চলে আসে। ডিগ্রি মিনিট সেকেন্ড এবং লগ্ন, কিছু কিছু বিষয় লগ্ন লাগে, আবার কিছু কিছু বিষয় আমাদের ওই যেটা ফোর্থ সিগনিফিকেটরটা সেটাও একটু লাগছে। তো যাই হোক, এই জন্য বললাম যে আপনারা চেষ্টা করবেন আহ, বিভিন্ন বিষয়গুলোর সাথে জানার জন্য। অনেকে আবার হস্তরেখা, পালমিস্ট্রি, বাস্তু অনেক কিছু করছে, কি দরকার ছিল এগুলো? কিন্তু এগুলো লাগে কিছু কিছু বিষয় কিছু কিছু জায়গায়, মানে ফিক্সড। এবং কেপির মধ্যে প্রশ্ন জ্যোতিষ যেটা বা হোরারি যেটাকে বলা হয়, সে প্রশ্ন জ্যোতিষটা দারুণ কাজ করে। অনেকেই কেপির প্রশ্ন হোরারিটা অনেকেই শিখে থাকেন, অনেকে এটা প্র্যাকটিস করেন। তো আমাদের আবার নারী জ্যোতিষও খুবই ভালো সিস্টেম আছে, যেটাকে আমরা বলি কাশ্যপ হোরা। সেই কাশ্যপ হোরাটাও দারুণ কাজ করে। এগুলো আপনারা এগুলো তো অবশ্যই শিখতে পারেন, এগুলো ধরে রাখতে পারেন। তো এক্ষেত্রে আমি বলবো অবশ্যই আমাদের লগ্নটাও ধরে কিছুটা শিখতে হবে। তো যাই হোক, আমরা আজকে যেটা আলোচনা করবো, হ্যাঁ আজকে যেটা আলোচনা সেটা হলো আমাদের কিছু মানে একেবারে বিচ্ছিন্ন কিছু টপিক আছে, ছোট তো ছোট আপনার, কিছু topic। হ্যাঁ, কিছু কি প্রশ্ন করছেন নাকি? হ্যাঁ স্যার, বলছি একটা প্রশ্ন ছিল আপনার কাছে। শিওর। হ্যাঁ মানে স্যার বলছি যে এই যে মানে বিবাহের ক্ষেত্রে যে অশান্তি, ঝগড়া, এই সমস্ত তো অনেকেই বলে, তো সেটার স্থায়ী কোনো সমাধান বা রেমিডি স্যার জ্যোতিষের তো আছে স্যার, সেটা তো আপনি এর আগের দিন বলে দেননি। হ্যাঁ, অবশ্যই সমাধান তো অবশ্যই রয়েছে। সমাধানের মধ্যে আমরা বললাম তো প্রতিকারটা বিভিন্ন ভাবে একটা করতে পারি। আরেকটা যে স্যার বাজে একটা যে কানেকশন মঙ্গল কেতু বা শুক্র কেতু, এই যে জিনিসটা, এটা স্যার অভিজিৎ বাবু ঠিক বলেছেন, ম্যাক্সিমাম চার্টে, মানে অনেকগুলো জোরও করেছি আমি, ম্যাক্সিমাম চার্টে কিন্তু এটা দেখেছি। কখনো কখনো মঙ্গল কেতুর সাথে চন্দ্র শুক্র হয়ে যাচ্ছে, কখনো রাহু যোগ হয়ে যাচ্ছে, এরকম দেখেছি স্যার। তো স্যার সেক্ষেত্রে একটা কোনো রেমেডি স্যার হবে কি? রেমেডি করার আগে প্রথমে আপনাকে চিন্তা করতে হবে প্রবলেমটা ক্রিয়েট করছে কে, মানে মঙ্গল না কেতু। নিশ্চয়ই আচ্ছা। কেতু। কারণ আমরা জানি হুম। চারটা যে প্ল্যানেট আমরা বিএনএন এ পড়েছি, যেটাকে আমরা ম্যালেফিক প্ল্যানেট বলে থাকি, সেটি হলো রাহু, কেতু, শনি, মঙ্গল। শনি মঙ্গল। হ্যাঁ। তাহলে এই প্রবলেম ক্রিয়েটর প্ল্যানেট যেটাকে আমরা বলি সিপি, হ্যাঁ প্রবলেম ক্রিয়েটর প্ল্যানেট, তাদেরকে যদি আপনি কি করেন মানে পজিটিভ করেন বা তাদেরকে যদি শুভত্ব বাড়াতে চান, তাহলে আপনার ওই প্রবলেমটা অনেকটা কমে যাবে। কেমন? এবং এই যেমন যে বলা হয় যে যদি কারো মঙ্গল কেতু শুক্র কেতু কানেকশন থাকে, তো সেক্ষেত্রে কিছু সিস্টেম আছে। সেক্ষেত্রে আপনাকে ওই কেতুকে কি করতে হবে, একটু শুভ করতে হবে। এখন কেতু শুভ কখন হয়? কেতু যখন যেটা পছন্দ করে সেটা যদি আপনি করেন, তো কেতু পজিটিভ হবে। আর যদি আপনি কেতুর বিরুদ্ধচারণ করেন, তাহলে সেক্ষেত্রে কেতুর নেগেটিভ রেজাল্ট দেবে, মানে তার নেগেটিভিটাকে বাড়িয়ে দেবে। তো মঙ্গল কেতু ধরলাম কারো কোনো নারী ছকে মঙ্গল কেতু রয়েছে। আহ আচ্ছা, আমি স্ক্রিনে যাই, তাহলে বোঝাতে সুবিধা হবে। তো যেটা বলছিলাম যে কারো ধরলাম মঙ্গল কেতু রয়েছে, তাহলে মঙ্গল কেতু থাকলে কি হয় আমরা সবাই কিছুটা জানি।
তাহলে মঙ্গল প্লাস কেতু এরকম যদি কানেকশন থাকে কোনো নারী ছকে, তাহলে সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওই যে বিবাহিত জীবনে বাধা, বা বিবাহ দেরি হওয়া, বা বিবাহিত মানে বিভিন্ন প্রবলেমের ভেতর দিয়ে যাওয়া, এটা এটা হবেই হবে। এটা কি এখন কোনোভাবেই স্বামী মরে যাওয়া এখন কি ইন্ডিকেট? মঙ্গলকে মঙ্গলকে দেখতে হবে মঙ্গল উইক কিনা। মঙ্গল উইক কিনা সেটা দেখার সূত্র আগেই বলেছি, যে তার দ্বিতীয়, দ্বাদশ বা সপ্তমে যদি তার মিত্র গ্রহ পায় বা কোনো গ্রহ থাকে, তাহলে সেটি অবশ্যই স্ট্রং। আর যদি দ্বিতীয় 2 12 সাথে যদি কেউ না থাকে, অথবা যদি কোনো তার মেয়ে মানে শত্রু গ্রহ, এনিমি প্ল্যানেট বসে থাকে, তাহলে সেটি অবশ্যই কি হবে, উইক হয়ে যাবে। তাহলে এই মঙ্গল যদি উইক হয়ে যায় কারো জন্মছকে, সে সাথে আবার কেতু যুক্ত, মঙ্গল এক মানে একই একই প্রথম শর্ত হচ্ছে প্রথমে সে উইক হয়ে আছে, দ্বিতীয় হলো নিচস্থ হয়ে আছে। হুম। অথবা উচ্চস্থ থেকে মানে সরে গেল। হ্যাঁ, অথবা রাহু কেতুর মাঝখানে হেমড হয়ে গেছে, রাহু কেতুর মাঝখানে হেমড হয়ে গেছে। তাহলে এইগুলো যদি লক্ষণগুলো থাকে, আমাদের বুঝে নিতে হবে মঙ্গল সেক্ষেত্রে উইক। ওকে, এটাকে আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করলাম। সে উইক একটা মঙ্গল যখন আবার কেতু যুক্ত হয়ে যায়, তাহলে তো এটা সাংঘাতিক ব্যাপার। এবং সেই ক্ষেত্রে অবশ্যই বিবাহিত জীবনে ডিভোর্স এর যোগ হতে পারে, বা বিবাহিত জীবনে টেম্পোরারি সেপারেশন হতে পারে, ব্যাড সেপারেশন হতে পারে। হ্যাঁ, তারপরে বিভিন্ন নানান প্রবলেম তৈরি হতে পারে। এখন এই প্রবলেমটা তৈরি করছে কে? প্রথমে আমাদের নিয়ম হচ্ছে মঙ্গলকে বুস্ট আপ করতে হবে, মঙ্গলকে আগে উইকনেস থেকে বাঁচাতে হবে। মঙ্গলকে উইকনেস থেকে বাঁচানোর জন্য যে প্রক্রিয়াগুলো রয়েছে, সেখানে আমাদের ওই যে ফোর্থ ফোর্থ সিগনিফিকেটরে যেতে হবে। সেখানে দেখতে হবে মঙ্গল কোন কোন ভাবকে কানেক্ট করছে। সেটা ধরলাম এবিসিডি যে ফর্মুলা দিয়েছি, সেই ফর্মুলাতে যেতে হবে। গিয়ে দেখতে হবে মঙ্গল কোন কোন ভাবকে কানেক্ট করছে। এটা হলো 1 নাম্বার স্টেপ। দ্বিতীয় নাম্বার স্টেপ করতে হবে মঙ্গল যে নক্ষত্রে বসে আছে, সে নক্ষত্রপতি কোন কোন ভাবকে কানেক্ট করছে, মানে এবিসিডি ফর্মুলার মধ্যে কোন কোন ভাবকে কানেক্ট করছে। আচ্ছা, যদি সেটি সব সময় সকল ভাবেই কিন্তু শুভ আবার অশুভ ভাবও রয়েছে, যদি এই মঙ্গল এবং তার নক্ষত্রপতি যদি কখনো 6 8 12 এই ধরনের অশুভ ভাবগুলোকে কানেক্ট করে, তাহলে এটা নিশ্চিত সেক্ষেত্রে মঙ্গলের প্রতিকার বিশেষ করে স্টোন দেওয়া যাবে না। মানে মানে মঙ্গলের স্টোন কি আমরা জানি, রক্তপ্রবাল বা রেড কোরাল, সেটি দেওয়া যাবে না। কিন্তু দেখা যায় কি মঙ্গল যদি আমাদের 6 8 12 কানেকশন না পায়, শুভ শুভ ভাব পেয়ে থাকে বা তার নক্ষত্রপতি শুভ ভাব পেয়ে থাকে, এবং নবাংশেও যদি মঙ্গল ভালোভাবে থাকে, তাহলে সেক্ষেত্রে মঙ্গলের জন্য একটা রক্তপ্রবাল দিলে তার বিবাহিত জীবনে কি হবে, আপনার সুখ স্বাচ্ছন্দ্য আসবে এবং ঝামেলাগুলো অনেকটা মিটমাট হয়ে যাবে, কারণ তখন মঙ্গল শক্তিশালী হয়ে যাবে, উইকনেস থেকে সে স্ট্রং হয়ে উঠবে। হ্যাঁ, এটা হলো একটা রত্ন প্রতিকার আর কি। এবং সেই সাথে কেতুর যে কাজ, সে কাজটা করতে হবে। তো মঙ্গল মানি হচ্ছে আহ সূচ, মঙ্গল মানি হচ্ছে সূচ, আর কেতু মানি হচ্ছে কি সুতা। তাহলে মঙ্গল কেতুর কানেকশন যদি থাকে, এখন কোনো স্ত্রী যদি সুই সুতোর কাজ করে, হ্যাঁ, বা কোনো হাজবেন্ড যদি সুই সুতোর কাজ করে, বিশেষ করে মানে স্ত্রী, নারী নারী ছকের কথাই বলছি, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ সে যদি সেলাই কাজ করে, ধরুন হাজবেন্ডের একটা প্যান্ট সেলাই করে দিল, বা দেখা গেল কি আম, আপনার সুই দিয়ে সেই প্যান্ট সেলাই করে দিল, তাহলে সেক্ষেত্রে তার এই কেতুটা পজিটিভ হয়ে ওঠে। কারণ মঙ্গল কেতুর কানেকশনের ফলে যে যোগটা হয়, যে রেজাল্ট হয়, সেই রেজাল্টটা তাকে ভোগ করতে হবে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে এটা তো এক ধরনের তান্ত্রিক টোটকা, বা এটা একটা নিয়ম, এটা কার্মিক রেমেডি আমরা বলি, মানে কর্ম করার ভেতর দিয়ে রেমেডি হয়ে যাওয়া। সেই কাজটা করলে অনেকটাই রেমেডি হয়। আবার রক্তপ্রবাল ধারণ করলেও রেমেডি হবে। আবার আরেকটি কাজ হচ্ছে আপনার স্পিরিচুয়ালিটি, কেতু মানে স্পিরিচুয়ালিটি। তাহলে সেই জাতিকা যদি কিছুটা স্পিরিচুয়াল হয়, বা তার হাজবেন্ড যদি স্পিরিচুয়াল হয়, তো সেক্ষেত্রে মঙ্গল সেখানে প্রবলেম ক্রিয়েট করবে না। সেক্ষেত্রে মঙ্গল, সরি, কেতু কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। এবং কেতু মঙ্গল যুক্ত থাকা সত্ত্বেও তাদের বিবাহিত জীবন সুখে স্বাচ্ছন্দ্যে যাবে। আবার কেতু হচ্ছে কিছুটা নিষ্কাম,
হ্যাঁ, মানে অর্থাৎ তার অন্তর চেতনা অত্যন্ত অ্যাক্টিভেট থাকে, নিষ্কাম চেতনা থাকে। এই চেতনা থাকার কারণে আপনি যদি সংসারে থেকে নিরাসক্ত ভাবে সংসারটা পরিচালনা করেন, তো সেক্ষেত্রে কেতু আপনাকে সাপোর্ট দেবে। আর যদি আপনি ওই বেশি আগ্রাসী হয়ে ওঠেন, বেশি কামনা বাসনা যুক্ত হয়ে ওঠে, তাহলে সেক্ষেত্রে প্রবলেম তৈরি হবে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে, এবার আপনি যদি মঙ্গলের মন্ত্র, বীজ মন্ত্র জপ করেন, মানে এই যে নির্দিষ্ট একটা সংখ্যা, বা কেতুর বীজ মন্ত্র জপ করেন একটা নির্দিষ্ট সংখ্যা, সেক্ষেত্রে অবশ্যই আপনার মঙ্গল কেতুর রেমেডি হয়ে যাবে, বা মঙ্গল কেতুর আপনাকে প্রবলেম ক্রিয়েটটা করবে না। আরেকটি ব্যাপার হচ্ছে রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন। তো মঙ্গলের জন্য আমরা জানি যে তিনমুখী রুদ্রাক্ষ রয়েছে। শনি সোম মঙ্গল, হ্যাঁ, তিনমুখী রুদ্রাক্ষ রয়েছে। সেই রুদ্রাক্ষ শোধন করে ধারণ করলেও এই মঙ্গলের শক্তিশালী অর্থাৎ স্ট্রেংথটা বেড়ে যায়। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে আপনি এবার রয়েছে, এবার আপনি কিছু কবচ রয়েছে, যেটাকে বিবাহ মানে প্রজাপতি বন্ধ কবচ বা নবগ্রহ কবচম, এগুলো আপনি পরিধান করলেও এই আপনার মঙ্গল কেতু আপনাকে খুব একটা সমস্যা দেয় না। আবার কিছু ডোনেশন বা দান রয়েছে, মঙ্গলের দান যেটাকে বলা হয়, কেতুর দান বলা হয়, সেগুলো করলেও আপনি সাপোর্টিংটা পাবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে রেমেডি। এই রেমেডি গুলো আপনাকে করতে হবে। আবার মঙ্গলের যে মানে যে কি বলা যায়, মঙ্গলিক দোষে যে ধরনের আমরা রেমেডি করে থাকি, সেটা আহ হনুমান চালিসা। হনুমান চালিসাটা খুবই দারুণ মাঙ্গলিক যোগে কাজ করে। এই চালিসাটা যদি পাঠ করে, সেক্ষেত্রে মঙ্গল মানে পজিটিভ হয়ে ওঠে আর কি, বা শক্তি পায়, এবং কেতুও পজিটিভ। আমরা জানি যে কেতুর মূলত অ্যাকচুয়ালি যে কেতুর যে দেবতা সেটা হলো গণেশ। সেই গণেশজির যদি আপনি বীজ মন্ত্র জপ করেন, বা গণেশের প্রণাম কিছু মন্ত্র আছে সিদ্ধিদাতা গণেশের, সেগুলো গুপ্ত মন্ত্র, সেগুলো সিদ্ধ মন্ত্র, সেগুলো জপ করতে পারেন। গণেশ মানে ওই যে গণেশমুখী এক ধরনের রুদ্রাক্ষ রয়েছে, সেটা পরিধান করলে সেক্ষেত্রে একটা পজিটিভ হয়ে ওঠে। তো এরকম অসংখ্য প্রতিকার রয়েছে। এখন ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের অবস্থানটা কি, সে কি ধরনের প্রতিকার চায়। সে কি শুধু স্টোন দিয়ে রেমেডি করতে চায়, নাকি ধরেন নানান রকমের রিচুয়ালের মাধ্যমে করতে চায়, সেগুলো চিন্তা ভাবনা করে সেই অবস্থা বুঝে ব্যবস্থাটা নিতে হবে। কেমন? তো এইগুলো হচ্ছে আমাদের একটা রেমিডি। আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে মঙ্গল কেতু বললাম, এরকম শুক্র কেতু হতে পারে, নানান প্রবলেম তৈরি হতে পারে। তো সেগুলো আমাদেরকে কি করতে হবে, যেমন কেতুর তো একজন দেবতা রয়েছে, মঙ্গল একজন দেবতা, তাহলে কেতুর যে দেবতা তাকে যদি খুশি করেন, মানে বিশেষ করে গণেশজিকে যদি আপনি খুশি করেন, তার পুজো পার্বণ করার মাধ্যমে বা হোম যজ্ঞের মাধ্যমে, তখন কেতু আপনাকে আশীর্বাদ দেবে, বা কেতু তখন খুশি হয়ে যাবে। কেতু তখন আপনাকে একটু পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে, আপনার ভিতরে আধ্যাত্মিকতা নিয়ে আসবে। হ্যাঁ, তো তখনই এটা সবচেয়ে ভালো। এগুলো আপনি করতে পারেন, এগুলো রেমেডি। আর আমাদের ভারতীয় জ্যোতিষে প্রাচীনকালে তো আসলে স্টোনের চেয়েও বেশি এ ধরনের রিচুয়াল গুলোই বেশি করা হতো। স্পিরিচুয়াল যে রেমেডি বা স্পিরিচুয়াল যে প্রতিকার, সেটাই প্রাচীনকালে বেশি করা হতো বিধায়। আর সেটা কিন্তু খুবই পাওয়ারফুল। এখন সবাই তো আর এসব মন্ত্র এগুলো জপ করতে পারে না, বা এগুলো কেন পারে না, উচ্চারণ সঠিক না হয় না, অনেক সময় ধৈর্য থাকে না, হোম যজ্ঞ পারে না, বা মানে স্তবস্তোত্রম পাঠ করতে পারে না। তো সেক্ষেত্রে আবার এগুলো করোনা বিধায় তাদের জন্য স্টোন দেওয়া হয়। হ্যাঁ, যেমন ধরুন কথার কথা, আমাদের এখানে যারা সনাতনী নয় আর কি, যেমন খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, এরা তো আবার এই ধরনের মন্ত্রতন্ত্র এই ধরনের বিষয়ের সাথে যুক্ত না। তো তাদেরকে আপনি রেমেডি কিভাবে দিবেন? তো তাদের জন্য আমরা এই একটাই দিই, সেটা হলো ওই যে রক্ত প্রবাল, অর্থাৎ এই স্টোন দিয়ে তাদেরকে কিছুটা প্রতিকার দেওয়া আর কি। ওকে, তো এরকমও করতে পারেন, অথবা কিছু মুসলমানি কিছু মন্ত্র আছে, কিছু তন্ত্র আছে, সেগুলো করাতে পারেন। হ্যাঁ, তো এগুলো পৌরাণিক চিকিৎসা বা পৌরাণিক সিস্টেমও জানতে হয়। আর আধ্যাত্মিকতা চর্চা করতে গেলে আপনাকে সকল কিছু চর্চা করতে হবে। কিছু মন্ত্রকে বলা হয় হিন্দুবাণী মন্ত্র, আবার কিছু মন্ত্র হচ্ছে বৌদ্ধ তান্ত্রিক মন্ত্র, কিছু মন্ত্র আছে সাবর মন্ত্র, কিছু মন্ত্র আছে মুসলমানি মন্ত্র। তো এইরকম নানান রকমের পদ্ধতি রয়েছে, তন্ত্র মন্ত্র যন্ত্রম, কিছু যন্ত্রমও আছে, অনেক রকমের যন্ত্রম আছে। তো সেগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে, এগুলো সিদ্ধ সিদ্ধ করতে হবে, বা কিছু জিনিস সিদ্ধ থাকে, গুরু মুখে প্রাপ্ত হতে হয়। করলে পরে আপনি এগুলোর রেমেডিটা আপনি দিতে পারবেন। ওকে, বিষয়টা কি বোঝাতে পেরেছি? স্যার বলছি,
যে কেতু যদি 3 6 পায় আর 2 পায়, মানে এতে পেলো 3, বিতে পেলো 6 আর সিতে পেলো 2। তো আচ্ছা। সেক্ষেত্রে তো কি ক্যাটসেরাই কি দেওয়া যাবে? না না, এখানে তিন মানে প্রথমে এতে যদি থ্রি পায় তাহলে এটা হচ্ছে মানে মোস্ট সিগনিফিকেটর, সবচেয়ে হাই পাওয়ারফুল। অর্থাৎ এটা যদি দেন, আপনি ধরলাম কেতুর আপনি ক্যাটসা ইউজ করলেন, তাহলে সেক্ষেত্রে থার্ড হাউসকে সে বেশি অ্যাক্টিভেট করবে। এভাবে মানে কম গুরুত্ব পাবে সিক্স, এবং আরো কম গুরুত্ব পাবে টু। এখন আমাদের সংসারের জীবনে বা পারস্পরিক সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে কোন কোন ভাবগুলো আমাদের বেশি প্রভাব ফেলে, সেটা হলো টু। আর নারী জ্যোতিষে আমরা সেকেন্ড ভাব থেকে নতুন আত্মীয়তা, নতুন সম্পর্ক, পরিবার সমাজ সদস্য বৃদ্ধি, এবং সেই সাথে রয়েছে সেভেন্থ হাউস, যেটা আমাদের পার্টনারশিপ, সম্পর্ক, বিবাহিত জীবন। 2 5 7 11। হ্যাঁ, দুই, ভেরি গুড, দুই, সাত, এগারো। এই তিনটা ভাবকে যদি পায় তখন তার রেমেডি যদি করেন বা স্টোন দেন, তো সেক্ষেত্রে সেটি পজিটিভ। শুধুমাত্র এখানে এই তিনকে আছে বলেই আপনি মানে দিতে পারবেন না। দেখতে হবে সেই গ্রহটার আবার ওই নক্ষত্রপতিও কি কোন ভাব পাচ্ছে কিনা। এটা হচ্ছে সূক্ষ্ম বিচার আর স্যার, কি কিছু, এগুলো স্যার, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ। প্ল্যানেট তার স্টার লর্ড যদি মানে ভালো হাউস গুলোকে দেখিয়ে দেয়, তো তো স্টোন দেওয়া যাবে তো? হ্যাঁ, ভালো হাউস পেলে তো অবশ্যই দিতে পারবেন, নেগেটিভ হাউস পেলে দেওয়া যাবে না। ঠিক আছে। ঠিক আছে, নেগেটিভ হাউস বিশেষ করে কোনগুলো নেগেটিভ হাউস, তো সেটা তো আমরা আগে বলে 6 8 12। চার আট বারো, 6 8 12। 6 8 12। ঠিক আছে, এগুলো আগে আরেকবার বলে দিই, 4 8 12 যদি থাকে এগুলো খারাপ জিনিস। 5 8 12, 6 8 12 এগুলো ঠিক আছে। 3 8 12, 3 8 12 রয়েছে, এগুলো নেগেটিভ। ঠিক আছে স্যার, আজকে টপিক শুরু করো, আজকে কি করাবেন? হুম। যাই হোক, তো আমরা এইগুলো জাস্ট প্রশ্ন উত্তরে আমি বললাম আর কি, প্রশ্ন করেছেন তার উত্তরটা বুঝিয়ে ঠিক দেওয়ার আছে, চেষ্টা করেছি। এটার আলোচনার দরকার রয়েছে। হ্যাঁ, ওকে। যাই হোক, আমরা আজকে রোটেশন রাউন্ড নিয়ে একটু কথা বলি, শুরু করছি। আজকে আলোচনা হচ্ছে রোটেশন। রোটেশনটা আমাদের এই যে বিশেষ করে আমরা যে পড়লাম, সেটা হলো ট্রানজিট। ট্রানজিটের পরে আরেকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট ক্যালকুলেটর হচ্ছে রোটেশন। রোটেশনের সূত্রগুলো লিখে নিতে হবে। তো রোটেশনের ক্ষেত্রে বা রাউন্ডের ক্ষেত্রে আমরা প্রথমে জুপিটারের রাউন্ডটা একটু দেখব, বয়স অনুযায়ী তার ইফেক্ট কি হবে। আমরা জানি যখনই একজন জাতক আসবে তার ডেট অফ বার্থ তো আপনার কাছে থাকবে। আপনার কাজ হচ্ছে সেই ডেট অফ বার্থ অনুযায়ী তার এইজটা মানে বয়সটা জেনে নেওয়া। বয়স জানার জন্য যে সিস্টেম আছে, ক্যালকুলেটর আছে, মেথড, অ্যানালগ মেথডও জেনে নিতে পারবেন। মানে যে মুহূর্তে আপনার কাছে শেষ, ওই মুহূর্তে তার বয়স কত বছর কত মাস। ঠিক আছে, কত মাস কত বছর কত মাস, সেটা একটু দেখে নিতে হবে। তাইলে আপনার যে নৈসর্গিক দশা কিংবা রোটেশন অনুযায়ী আমরা কিছুটা টাইমিং অফ দ্য ইভেন্ট বা প্রেডিকশন করতে পারি। তো যাই হোক, এখন এই রাউন্ড বা জুপিটার কি বিষয়টা একটু বলি। বৃহস্পতি আমরা জানি যে প্রত্যেকটি রাশি কাছে, এখানে বলি যে বৃহস্পতি অর্থাৎ জুপিটারকে বলা হচ্ছে ইভেন্ট ক্যালকুলেটর। এই জুপিটারটা হচ্ছে আমাদের যে কোনো ইভেন্ট ক্যালকুলেটর বা ইজি, যে কোনো টাইমিং অফ দ্য ইভেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা জানি যে প্রত্যেকটা রাশিতে, প্রত্যেকটা রাশি চক্রে জুপিটার আমরা জানি 1 বছর করে মানে অবস্থান করে। তো 1 বছর ধরে অবস্থান করে, ধরলাম কথার কথা এখানেই বৃহস্পতি বসে আছে জন্মছকে। আমরা ডিগ্রিটা এখন হিসাব করছি না, বোঝার স্বার্থে আমি বৃহস্পতি দিয়ে বোঝাচ্ছি, কারণ ধরলাম 0 ডিগ্রিতে আছে। এর অর্থ হলো কি, এর অর্থ হলো যে জুপিটার তাহলে এখানে শূন্য থেকে কত বছর, 12 বছর পর্যন্ত সেখানেই থাকবে, রাশিটাতেই থাকবে, অর্থাৎ বৃষ রাশি। আবার সেই যদি রেট্রোগেট হতে পারে স্বাভাবিক, সেটা আমরা বিচার করবো না, রোটেশনে কোনো রেট্রোগেশন বিচার হবে না। ট্রানজিটের ক্ষেত্রে হয়তো বা আমরা রেট্রোগেশন বিচার করি, বাট রোটেশন, রাউন্ড বা প্রোগ্রেশন এই সকল ক্ষেত্রে আমরা এই বিশেষ করে এইভাবেই হিসাব করব। আবার 12 থেকে এখানে 24 বছর পর্যন্ত, সরি ভুল বলছি, 1 বছর 1 বছর, 1 ইয়ার 1 বছর ধরে থাকবে। এভাবে এখানে দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, এভাবে ক্রমান্বয়ে যখন মেশে আসবে তখন 12 বছর হয়ে গেল, তাই না? ঘুরতে ঘুরতে হুম। ঘুরতে ঘুরতে 12 বছর পরে গিয়ে সেই মানে আগের রাশিতে চলে আসবো। তার মানে আবার যখন দৃশ্যে আসবে তখন সে তার 30 অর্থাৎ 13 থেকে ক্যালকুলেশন শুরু হবে। করতে করতে এখানে কি বছর হলো, 24 বছর হয়ে গেল। আবার যখন আরেকটা পাক দেবে, আরেকটা রাউন্ড দেবে,
তখন সেখানে হয়ে গেল কত, 3 × 36 বছর। এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। তাহলে জীবনের প্রথম 12 বছরকে আমরা বলি ফার্স্ট রাউন্ড বা ফার্স্ট রোটেশন, জুপিটারের ফার্স্ট রোটেশন। এবং 24 বছর যখন হয়, তখন 24 বছর পার হয়ে যায়, তখন সেকেন্ড রোটেশন, মানে 12 বছর পরে সেকেন্ড রোটেশন শুরু হয়। এটা হলো সেকেন্ড। আর থার্ড রোটেশন যখন হয়, তখন তার 36 বছর পর্যন্ত থাকে। এগুলো হচ্ছে জুপিটারের এক একটা রাউন্ড। তাহলে প্রতিটি রাশিতে 1 বছর করে থাকে, এবং সেই হিসাবে সমগ্র রাশিচক্রে এক পাক ঘুরে আসতে বৃহস্পতির সময় লাগবে 12 বছর। এইভাবে ফার্স্ট রাউন্ড চলে গেল। তো আমরা এখন কি কি রেজাল্ট দেবে সেটা একটু দেখি। ফার্স্ট রাউন্ড অফ দ্য জুপিটার, হেডিং হবে ফার্স্ট রাউন্ড অফ দ্য জুপিটার। তাহলে জুপিটার যে ঘরে যাবে সেই ঘরে প্রথম রাউন্ড, অর্থাৎ 0 থেকে 12 বছরের মধ্যে কি ঘটনা ঘটবে। জুপিটার যে যে ঘরে যাবে সেই ঘরে, এটা একটা সূত্র লিখে নিতে হবে। বা ওই যে নোটস দিয়েছি কিনা আমি জানি না, দিয়েছিলাম মনে হয়, বা না দিলেও আমি দিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে 0 থেকে 12-এর মধ্যে যে ঘর, যে যে ঘরগুলো সেই ভ্রমণ করছে, হ্যাঁ, এবং সেই সকল যে যে ঘরে যে প্ল্যানেটগুলো রয়েছে তার কারকত্বটাকে বৃদ্ধি করবে বা বাড়িয়ে দেবে, অ্যাক্টিভেট করবে। এবং এই বিচারে জন্মছকে যে সকল গ্রহ বক্রী, তাদেরকে আগের রাশিতে ধরে আমাদের নিতে হবে। যে কোনো প্ল্যানেট বক্রী হতে পারে, বক্রী হলে নিয়ম হচ্ছে আমরা তাকে আগের রাশিতে ধরেও বিচার করে থাকি। ঠিক আছে। আচ্ছা, আর যে সকল গ্রহে কোনো প্ল্যানেট থাকবে না বা ফাঁকা থাকবে, তো সেখানে বৃহস্পতি খুব একটা ভালো রেজাল্ট দেবে না, বা দেখা যায় কি ওরকম গুরুত্বপূর্ণ কোনো ঘটনাও বৃহস্পতির দ্বারাই ঘটবে না। বিষয়টা কি বুঝতে পেরেছেন ফার্স্ট রাউন্ডের রেজাল্টটা? আচ্ছা। হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। প্রথম রাউন্ডের বিষয়টা কি বুঝতে পেরেছেন? স্যার আরেকটু বুঝতে হবে। আচ্ছা, আমি আবার বলছি, সেটা হলো জুপিটারের প্রথম রাউন্ডে যে সকল ঘরে সে ভ্রমণ করছে বা ট্রানজিট করছে আর কি, সেই সকল গ্রহে, সেই সকল হাউসে যেই যে গ্রহ রয়েছে সেই গ্রহগুলোকে সে অ্যাক্টিভেট করবে, মানে তার হুম। ক্ষমতাটাকে বাড়িয়ে দেবে। কেমন? কিন্তু যেই সকল ঘর ফাঁকা থাকবে, কোনো জন্মছকে কোনো প্ল্যানেট নাই, সেই সকল ঘরে যখন জুপিটার আসবে, খুব একটা বড় কোনো ঘটনা, ইভেন্ট ওই সময় হবে না। আচ্ছা, মানে যেই গ্রহ থাক না কেন, সেই রাশি মানে গ্রহ মানে ঘর হিসাবে সেই গ্রহের কারকতাটাকে বাড়িয়ে দেবে আর কি। বাড়িয়ে দেবে, বাড়িয়ে দেবে, একদম একদম পারফেক্ট, যদি ঠিক আছে। রাহু থাকে রাহু কারকতা বাড়াবে, শনি থাকলে শনি কারকতা বাড়াবে, রাইট, এরকম আর কি। রাইট, 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 রাইট। এই তো বুঝে গেছেন। তো আমরা একটা হুম। এক্সাম্পল হিসেবে আমরা লিখছি মঙ্গল। এখানে রয়েছে মঙ্গল, লগ্ন। লগ্ন হচ্ছে মেষ লগ্ন, কালপুরুষের লগ্নে মঙ্গল রয়েছে, বক্রী অবস্থা আছে। তারপরে ধরলাম আমি কথার কথা এখানে রাহুকে রাখলাম। আচ্ছা এরপরে স্যার, এই আপনি লগ্ন ধরলেন, এটা কি জীবলগ্ন? না, না, ট্রেডিশনাল লগ্ন, ঠিক আছে। একটা ছক আচ্ছা। আর কি, এটা ছক। লগ্ন সমস্যা নেই, আমরা লগ্ন হিসাব করবো না, আমি জাস্ট ছকটা লিখছি আর কি, একটা জাতকের ছক। হুম। ছক লিখলে তো লগ্ন তো আসবেই, স্বাভাবিক। এবং তারপরে আমরা বুধকে পেলাম। এরপরে আমাদের চন্দ্রকেতুকে পেলাম। এই যে এখানে হচ্ছে চন্দ্রকেতু। ওকে, আমাদের বৃহস্পতি হলো এখানে। আচ্ছা, তো আমরা সূত্র কি বলেছিলাম, যে জন্মছকে আমরা বৃহস্পতি রোটেশন যেহেতু করছি, তাহলে বৃহস্পতিটাকে আমরা এখানে গ্রহণ করব। তাহলে এই বৃহস্পতি আমরা জানি যে প্রথম বছর এখানে থাকবে, এটা ফার্স্ট হাউস, প্রথম বছর। দ্বিতীয় বছরে এখানে আসছে। তাহলে বলুন তো, দ্বিতীয় বছর যে গেল, অর্থাৎ কুম্ভে গেল, কুম্ভে কোনো গ্রহ কি আছে? না। নেই। তাহলে আমরা বলতে পারি যে জাতকের দ্বিতীয় বছরে বৃহস্পতির দ্বারায় কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট বা ঘটনা ঘটবে না। ঠিক আছে। একইভাবে তৃতীয় বছর যখন আসলো, এখানেও কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে না। হবে না, কিন্তু 4 নম্বরে যে যাবে ওর একটা ঘটনা ঘটবে। হ্যাঁ। কেন? কেন বলছি, এখানে 3 নাম্বারও ঘটবে, অবশ্যই 3 নাম্বারে ঘটার সম্ভাবনা রয়েছে। তার কারণ কি, যেহেতু মঙ্গল মঙ্গল বক্রী। বক্রী হওয়া মানে তাকে আমরা এখানেও ধরে নেব। করে নেব। এখান থেকে শুরু হবে কিছু কিছু ঘটনা, এবং সেই হুম। ঘটনাটাকে পূর্ণ মাত্রায় পাবে চতুর্থ বছরে গিয়ে। আচ্ছা। কারণ আমরা জানি বক্রী হলে 50% আগের রাশিতে হয় এবং 50% পরের রাশিতে হয়।
তার মানে ঘটনাটা ঘটা শুরু হবে থার্ড ইয়ার থেকে, আর ঘটনাটা ঘটতে ঘটতে চতুর্থ বছরে গিয়ে সেটা পূর্ণতা পাবে। আচ্ছা, তো সেটা এবার কিরকম? আরো যদি 24 বছর হয় তাহলে তো বৃহস্পতির তো সেকেন্ড রাউন্ড হয়ে গেছে অলরেডি। না না না, 24 বছর, হ্যাঁ 24 বছর হলে সেকেন্ড রাউন্ড শেষ। হ্যাঁ, আমরা প্রথম 12 বছর 0 থেকে 12 ইয়ার্স পর্যন্ত আগে একটু বুঝে নিই, তার বাকিগুলো সহজ। ঠিক আচ্ছা, আছে। তাহলে এই বৃহস্পতি যখন ঘুরতে ঘুরতে থার্ড ইয়ার বা চতুর্থ বছরে যাবে, সেই সময় মঙ্গলকে সে কি করবে? অ্যাক্টিভেট করবে। তাহলে মঙ্গলকে অ্যাক্টিভেট করলে কি ঘটতে পারে? কারণ ধরলাম মঙ্গল যেহেতু বসেছিল, তাহলে জুপিটার আসছে তার উপরে, বৃহস্পতিটাকে আমরা গ্রিন ভ্যালি দিয়ে লিখলাম। হুম। এখন এই ট্রানজিটে জুপিটার যখন ঘুরলো, তখন মঙ্গল বৃহস্পতির একটা যোগ তৈরি হয়। তো আমরা বিএনএন পদ্ধতিতে সেই যোগটাকে কি পড়েছিলাম? পপুলারিটি যোগ, ইঞ্জিনিয়ারিং যোগ, ঠিক আছে। এখন মঙ্গলের কি যে যে কারকতা রয়েছে, সেই কারকতাগুলোকে এই বৃহস্পতি অ্যাক্টিভেট করে। তাহলে মঙ্গলের কারকতা কি কি রয়েছে বলুন দেখি। মঙ্গল হচ্ছে মঙ্গল ইগোয়েস্টিক, রাগী, তারপরে হচ্ছে হ্যাঁ, মানে আচ্ছা, লিখলাম আমি কয়েকটা পয়েন্ট আপনাদের হিসাব মতে লিখলাম। ইগো, আচ্ছা, রাগ, মঙ্গল মানে রাগ, মঙ্গল অবশ্যই তার মধ্যে একটা স্টাবন ভাব থাকবে। জেদ, সংগ্রাম, হ্যাঁ এগুলো। হ্যাঁ, সংগ্রাম, মানে গা জোরামি করে সবসময় চলা। রাইট রাইট, মানে শরীর, অর্থাৎ যা ঘটবে শরীর সংক্রান্ত বিষয়ে রিলেটেড। আর তাছাড়া এই বয়সটা তো, অর্থাৎ এই তৃতীয় চতুর্থ বছর তো বাচ্চা বয়স। এই বয়সে দুরন্ত। এই বয়সে তো আর ইঞ্জিনিয়ারিং হবে না, এই বয়সে তো আবার পপুলারিটিও হবে না, ঠিক আছে। এই বয়সটাতে মূলত অ্যাকচুয়ালি যা যা ঘটে সেটা হলো শরীর সংক্রান্ত বিষয়গুলোতে ভোগাই। হ্যাঁ, তার আমরা যে কি জানি যে বৃহস্পতি রক্ত মানে মঙ্গল মানে রক্ত, ঠিক আছে, রক্ত, হুম। রক্তপাত, এগুলোই তো নাকি? আচ্ছা, হ্যাঁ। অহংকার, জেদ, সংগ্রাম, অহংকার, যাই হোক। এখন এই বাচ্চার মধ্যে যখন বৃহস্পতি আসলো, তো মঙ্গল মানে রক্ত, মঙ্গল মানে রক্তপাত, মঙ্গল মানে শরীর, এবং মঙ্গল হুম। মানে হচ্ছে জেদ, মারামারি, ঝগড়া বিভেদ, এগুলো, তাই না? তাহলে এই হুম। সময়টাতে জাতকের, আমরা যখন সাইকেল পড়াবো, মানে বিশেষ করে রাউন্ডের রাউন্ড ক্লাস শুরু হলো মাত্র, রাউন্ড শুরু হওয়া মানে এখন চলবে শনি রাউন্ড, বৃহস্পতি রাউন্ড, রাহু কেতু রাউন্ড, এগুলো কন্টিনিউ চলতে থাকবে ক্লাস। তো সেক্ষেত্রে আরো গভীরে যাব, ধীরে ধীরে প্রোগ্রেশনের দিকে যাব। এখন এই যে মঙ্গলের উপর যে আসছে, তাহলে আমরা বলতে পারি যে জাতকের তৃতীয় বছর বা চতুর্থ বছরে তার রক্ত সংক্রান্ত কিছু ত্রুটি আসতে পারে। অথবা সে মারামারি করতে পারে, কারোর সাথে মারামারি করে তার রক্তপাত ঘটাতে পারে বা আহত হতে পারে, হ্যাঁ। তারপরে অথবা দেখা যায় কি সেই সময়টা তার এই যে কোনো ইলেকট্রিক থেকে বা কোনো আগুন থেকে বা কোনো ধারালো অস্ত্র থেকে তার আঘাত প্রাপ্তি করতে পারে। বুঝা গেল? কারণ মঙ্গল মানি বিদ্যুৎ, মঙ্গল মানি আগুন, মঙ্গল মানি হচ্ছে ধারালো অস্ত্র। আচ্ছা, তো এই এই জন্য দেখবেন বাচ্চাদের ফাঁড়া বলি আমরা, ফাঁড়ার ক্ষেত্রে অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয়। আমাদের এই রাউন্ডটাও এইভাবে দেখে নিব আমরা। এবং দেখুন, সেই সাথে আপনার কি হতে পারে, বাচ্চাদের একটু ওই একটু অস্থিভঙ্গটা বেশি হয় আর কি, অর্থাৎ পড়ে গিয়ে আহত হয়ে ফ্র্যাকচার হয়, আর মানে বোন ফ্র্যাকচার অনেক কিছু হতে পারে। তো সেগুলো ঘটার চান্স কিন্তু রয়েছে। ওকে। আচ্ছা, তাছাড়া লগ্ন, মঙ্গল এ লগ্নে বসেছে আছে মঙ্গল, তাহলে লগ্ন মানে দেহ বা তনুভাব। তো এই মঙ্গল জাতীয় যত প্রবলেম তৈরি হবে সেটা অবশ্যই তার বডির উপর দিয়ে যাবে, মানে তার তনু দেহকে নিয়েই হবে। আর সেই সাথে জাতকের পাশাপাশি জাতকের মা বাবাকেও ভোগাবে। কেননা আমরা জানি ছোটবেলায় একটা বাচ্চার জীবনে শুভ বা অশুভত্বটা তার বাবা মায়ের ঘাড়ে গিয়ে অনেকটা পড়ে। কারণ ওই বাচ্চা তো নিষ্পাপ, এবং বাবা ওই মা যেহেতু দায়িত্বে আছেন, কারণ তার অভিভাবক কি মা বাবা। সুতরাং ওই সময় বাচ্চা যদি কোনো প্রসপারিটি হয়, তো সেটা অবশ্যই মা বাবারও হবে। যেমন মঙ্গল বৃহস্পতির যে যোগ, সেটাকে আমরা আবার প্রসপারিটি যোগ বলি বা ইঞ্জিনিয়ারিং যোগ বলি। তার মানে ওই সময়টাতে জাতকের প্রসপারিটি আসবে। তো কিভাবে আসবে প্রসপারিটি? বলতে জাতকের মা বাবা, বিশেষ করে বাবা মা একটু কি থাকবে, নতুন ব্যবসা যুক্ত হতে পারে বা স্যালারি বাড়তে পারে। এই কারণে বাচ্চাও কি থাকবে, কিছুটা নাম ডাকের মধ্যে থাকবে বা কিছুটা সুখ পাবে। হ্যাঁ, এমনিতে তো নেগেটিভ তো পাবেই, সেই সাথে যদি পজিটিভটাও আমাদের হিসাব করতে হবে, সেটাও আমরা দেখে নেব। তাহলে এগুলো হচ্ছে ফার্স্ট রাউন্ডের হিসাব নিকাশ। আমি বিষয়টা কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার, একদম।
আচ্ছা, তো বলুন তো 5 ইয়ার্স মানে পঞ্চম বছরে গিয়ে খুব একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট আসবে হবে না। না। আবার ষষ্ঠ বছরে গিয়ে সে একটা নেগেটিভ প্ল্যানেট রাহুকে পেয়ে যাচ্ছে। হুম। কি পেলো তাহলে? এই যে জুপিটার। আমরা এখানে ঘুরাবো কাকে? শুধু জুপিটারকে ঘুরাবো, বাকি সবগুলোকে ফিক্স ধরে রাখবো। আচ্ছা, তো গেল। এখন এই জুপিটারের এবং রাহুর যে কানেকশন, এটাকে আমরা গুরুচণ্ডাল বলি, বা রাহুর সাথে যখন জুপিটার যুক্ত হয় তো জুপিটার দুর্বল হয়ে যায়। হ্যাঁ, রাহুর কারণে। রাহু তো শক্তিশালী। এখন এই সময় রাহু মানে বিপদ। রাহু মানে হচ্ছে বিপদ, যত রকমের দুর্ঘটনা বিপদ এগুলো সব। ও, মঙ্গল মানে দুর্ঘটনা বোঝায়, আমি বলতে ভুলে গেছি। মঙ্গল মানে দুর্ঘটনা। আবার রাহু মানেও বিপদ, এটাও দুর্ঘটনার একটা ইন্ডিকেটর। তো এই সময়টাতে জাতকের কি হতে পারে? প্রবলেম হতে পারে। কিরকম প্রবলেম দেখুন। এটা হচ্ছে থার্ড হাউস, কালপুরুষের কত হাউস? থার্ড হাউস। তিন। তাহলে 3 নাম্বার হাউস থেকে আমরা কি কি বিষয়গুলো ইন্ডিকেট করে সেটাও বুঝে নিতে হবে আমাদের। আবার এটা হচ্ছে কি রাশি? ওই যে কোনটা? সেটা আপনাদেরকে যে আমি গত ক্লাসে রাশি পড়িয়েছিলাম নিউ ব্যাচের সাথে, তো সেখানে যে হ্যাঁ কথাগুলো রয়েছে সেগুলো আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে। তাহলে এটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি কালপুরুষের বাহু বলা হয় থাকে, হস্ত বলা হয় থাকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপর গেল মিথুন রাশি থেকে আমরা দু ধরনের ক্যারেক্টার দেখতে পাই, একটা দুটো ছেলে, একটা ছেলে একটা মেয়ে, তাদের মধ্যে ডুয়ালিটি স্বভাব থাকে। তো এবং সেটা আমাদের পশ্চিম দিককে ইন্ডিকেট করে, মানে সবকিছু মিলিয়ে প্রেডিকশন করতে হয়। অর্থাৎ হুম। যেহেতু এটা হাতকে বোঝাচ্ছে, কালপুরুষের কোন অঙ্গ? হাত। এরপর রাহু মানে বিপদ, তাহলে জুপিটার যখন ঘুরতে ঘুরতে ষষ্ঠ বছরে গিয়ে যাবে, তার মানে সেখান থেকে আমরা একটা ছোট্ট প্রেডিকশন করে নিতে পারি। সেটা হলো এই সময় একটা বিপদ আসতে পারে, এবং সেটা অবশ্যই তার হাত সংক্রান্ত বা হাতের উপর দিয়ে যাবে। হাত, হুম। ঘাড়, নেক। ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। এবং এটা কখন ঘটবে? যখন তার মধ্যে দ্বৈত ভাব থাকবে, ডুয়ালিটি স্বভাব, কাজটা আমি করব কি করব না, যাব কি যাব না, এরকম একটা বিভ্রমের মধ্যে মানে পড়ে যাবে। একটা ছোট্ট ঘটনা বলি। এক বাচ্চা ধরুন রাস্তা পার হতে গিয়ে রাস্তার একেবারে মিডল পজিশনে এসে সে বিভ্রান্ত হয়ে গেছে, কোন দিকে যাবে না যাবে, গাড়ি আসতেছে দিক থেকে। হ্যাঁ, তখন কি হয়? এই যে তার ডুয়ালিটি স্বভাবের কারণে তখন সে অ্যাক্সিডেন্টে একবার এদিকে যায় একবার এদিকে যায়। তখনই তো সে কি হয়? অ্যাক্সিডেন্টে পড়ে যায়, দুর্ঘটনায় পড়ে যায়। এবং সেই দুর্ঘটনার কারণ হচ্ছে রাহু কি করলো? বিভ্রান্ত তৈরি করলো, তার মনে একটা ভ্রম সৃষ্টি করে দিল, ইলিউশন তৈরি করে দিল। আর এই রাহুর যে কারকতাগুলো ছিল, মানে ফিক্স যে কারকতাগুলো, সেই কারকতাগুলোকে জুপিটার কি করলো? অ্যাক্টিভেট করে দিল। বোঝা গেল? তাহলে আমরা এখানে আমরা শৈশব আরো পড়বো বিস্তৃত। যাই হোক, তো আমরা বলতে পারি যে ষষ্ঠ বছরে তার একটা নেগেটিভ রেজাল্ট ঘটার সম্ভাবনা রয়েছে বা ভাড়া রয়েছে। আবার চতুর্থ বছরেও কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে। ষষ্ঠ বছরে গিয়ে কিছু খুব একটা হবে না। তারপর অষ্টম বছরেও হবে না। নবম বছরে গিয়ে একটা রেজাল্ট করতে পারে। সেটা কিরকম? সেটা হলো এই যে এখানে রবি এবং শুক্র বসে আছে দেখুন। তো রবি হুম। শুক্র এগুলো, রবি বিশেষ করে বৃহস্পতির বন্ধু, মিত্র গ্রহ। আর রবি হচ্ছে নেম ফেম, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা জীবনী শক্তি। এবং শুক্র হচ্ছে আমাদের জানি ন আমরা বছর টু বি তো মেক প্ল্যানেট। এটা হ্যালো, শিওর, বলো। একটা প্রেডিকশন করছি স্যার। 9 বছর বয়সে এই নেটিভের বাবার জীবনের ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, তারপর বলুন। আর এই যে শুক্র নাম যশ, এই সময় ওদের গাড়ি টাড়ি হতে পারে, গাড়ি বাড়ি। ভেরি গুড। স্যার যেহেতু রাহু আছে জিনিসটা তো বাড়িয়ে দেবে না? রাহু কোথায় আবার পেলেন? রবি, রবি, রাহু না। রবি রবি স্যার, রবি, সরি সরি সরি। রবি হ্যাঁ। এই সময় সরি। বাবার বাবার নেম ফেম আসবে। হুম হুম হুম। দারুণ দারুণ বলছেন। বাবার সুখ, অর্থাৎ পিতৃসুখ পাবে। তো হ্যাঁ। পিতৃসুখ পাওয়া মানে কি? বাবার এই সময় গাড়ি বাড়ি হতে পারে, নতুন প্রপার্টি কেনা হতে পারে। তারপরে নতুন, কথা কম হবে আর কি। হ্যাঁ, নতুন কনস্ট্রাকশন হতে পারে, বা নতুন কোনো বিজনেস প্ল্যান নিতে পারেন উনি। হুম। এরপরে আরেকটি বিষয় হচ্ছে মানে বাচ্চা গাড়ি সুখ পেতে পারে। ওকে, বাড়ি সুখও পাবে। আবার দেখা গেল কি, কমফোর্ট পাবে, যে কোনো রকমের কমফোর্ট পাবে। আবার এই সময় বাবা মিউজিক প্র্যাকটিস করতে পারে, যেহেতু শুক্র মিউজিক বা রবি মানে পিতা। আচ্ছা, এই সময় আবার দেখা যায় কি, বাবার সাথে অন্যান্য ফিমেল ব্যক্তিদের সাথে কানেকশন তৈরি হতে পারে, বিশেষ করে আম, হ্যাঁ, শুক্র মানে ফিমেল যেহেতু গ্রহ।
এবং জাতকের সাথে ফিমেল সুখও পাবে, অর্থাৎ নারীদের দ্বারা জাতক আবার কিছুটা সুখ পাবে। নারীদের বলতে এখানে কি বলছে, এখন 9 বছর একটা বাচ্চা তো যে সুখটা পায় সেটা হলো হয়তো তাকে আদর করবে, স্নেহ মায়া মমতা, হ্যাঁ, যে এই ধরনের বিষয়গুলো আর কি। এটি বুঝায়। আবার এটি কালপুরুষের কততম রাশি, 6 হাউস। এখন 6 হাউস হওয়ার কারণে 6 হাউস যে যে অঙ্গকে ইন্ডিকেট করবে বা যে যে বিষয় টপিক গুলোকে ইন্ডিকেট করবে, ভাবের কারকতা যেগুলো পাওয়া যায় আর কি, সেগুলো কিছুটা বুস্ট আপ করবে। তো হুম। এখানে দেখা যায় কি ষষ্ঠ বছরে কিন্তু আবার আমরা জানি শত্রু ভাব, এটা হচ্ছে 6 হাউস, তো কালপুরুষে এটাকে আমরা শত্রু ভাব বলি। এখান থেকে আপনার রোগ বালাই হ্যাঁ। হতে পারে। আর রবি মানে হচ্ছে আবার ডান চোখ, তো এখান থেকে দেখা যায় কি রবি সংক্রান্ত যে সমস্যা, বিশেষ করে ব্রেনের সমস্যা, মাথায় হার্টে বা চোখের সমস্যা তৈরি হতে পারে। শুক্র মানেও দুই চোখ, রবি মানেও। আর তাছাড়া রবি শুক্র কিন্তু এখানে পরস্পর শত্রু, এটাও আমাদের বিবেচনা করতে হবে। আবার রবি হুম। কিন্তু এখানে শুক্র কিন্তু এখানে নিচস্থ হয়ে আছে, শুক্র ডাউন। হ্যাঁ, তো এখানে সেটা ডাউন হওয়ার কারণে তার নেগেটিভ রেজাল্ট সে দেবে। তার মানে সেখানে দেখা যায় কি সুখের ক্ষেত্রে আবার একেবারে যে সব পাবে তা না, বিশেষ করে যেহেতু ষষ্ঠ স্থানে রয়েছে, তার মানে গুপ্ত শত্রুর আক্রমণও এই সময় হতে পারে। বিশেষ করে হয়তো বা বাবার সাথে নারী জাতীয় কোনো সমস্যা, এটা বাচ্চাকেও সাফার করতে হতে পারে, শত্রুতা যেটাকে বলে। তো এগুলো আরো সূক্ষ্ম সূক্ষ্ম প্রেডিকশন, তো এগুলো জানার জন্য কি জানতে হবে, কালপুরুষের রাশির কারকতা, ভাবের কারকতা গুলো বিস্তৃত জানতে হবে। এবং এগুলো জানার পর সেগুলোকে আপনাকে অ্যাড করতে হবে, এবং সেই সাথে রোটেশনটাকে ঘোরাবেন। আর গ্রহ কারকতা তো রয়েছেই, এভাবে কিন্তু যাবে। দশম ইয়ারের কথা বলি, দশম বছরের কথা বলি। এখানে শনি আছে, বুধ আছে। বুধ মানে শিক্ষাকারক গ্রহ, তার মানে দশম বছরে বাচ্চার লেখাপড়া কি হবে, ভালো হবে। আচ্ছা, তাছাড়া আবার দেখা যায় কি শনি বুধের যে কার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গবেষণা রিলেটেড বিষয়কে ইন্ডিকেট করে। মানে গুপ্তবিদ্যা, গবেষণা বিষয়ক এগুলো। তো শনি এখানে কিন্তু উচ্চস্থ, এটা একটা ভালো দিক। তো সেক্ষেত্রে দেখা যায় কি শনির যে পজিটিভিটি সেটা পাবে সে, অর্থাৎ শনি মানুষ পরিশ্রম করায়, লেখাপড়াতে একটু স্থির ধীর স্থির করায়, ঠিক আছে, মানে চন্দ্র। স্যার কর্ম করতে এরা খুব ভালোবাসে আর কি, অলস হয় না আর কি। রাইট, রাইট। এবং এটি কালপুরুষের সপ্তম রাশি। সপ্তম থেকে আমরা জানি সেটি হলো কি বোঝায়, যে কোনো পার্টনারশিপ, রিলেশনশিপ এগুলোকে ইন্ডিকেট করে। হ্যাঁ, আবার সপ্তম থেকে আবার ব্যবসা বাণিজ্য এগুলোকে ইন্ডিকেট করে। তো এখানে তো বিবাহিত জীবনটা আমরা খুব একটা বলবো না, কারণ বাচ্চা এখন মাত্র 10 বছর, তার বিবাহিত জীবনটা আমরা এখন ফার্স্ট রাউন্ডে হিসাব করা হয় না। তো এই ক্ষেত্রে বিবাহ বাদ দিয়ে অন্যান্য যত কারকতা রয়েছে সপ্তম ভাব থেকে, বুঝতে পেরেছেন, হুম। সপ্তম ভাব থেকে অন্যান্য যত কারকতা রয়েছে সেই কারকতা গুলোকে আমাদের এখানে নিতে হবে। বিষয়টা কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার, একদমই। সপ্তম ভাব থেকে আমরা কি দেখি, আমরা নষ্ট মানে বাণিজ্য, পার্টনারশিপ, এগুলো বোঝাই। এবং আচ্ছা, দেহ বা কালপুরুষের অঙ্গ বিভাগ থেকে আমরা এগুলো কি বোঝাই, নিম্নাঙ্গ। তো দেখা যায় কি নিম্নাঙ্গ বলতে কি বোঝাই, বাচ্চাদের যে প্রজনন তন্ত্র রয়েছে, বা এটা যদি নারী হয়ে থাকে নারীর যে প্রজনন তন্ত্র রয়েছে সেই বিষয়গুলোকে ইন্ডিকেট করবে। আচ্ছা, এই ক্ষেত্রে যেহেতু এখানে বুধ এবং শনির যে একটা বিষয় এখানে যুক্ত রয়েছে, এবং সেক্ষেত্রে দেখা যায় কি বুধ হচ্ছে আমাদের নার্ভাল প্রবলেম দেয়, শনি কি দেবে, শনি হচ্ছে আমাদের পা রিলেটেড বিষয়গুলো ইন্ডিকেট করবে, বুধ হচ্ছে আবার বুদ্ধির ব্যাপারগুলো। তাহলে এগুলোর সাথে আমাদের সপ্তম হাউসের একটা কানেকশন তৈরি হচ্ছে বলেই সেটি আমাদের ওই সংক্রান্ত কিছু প্রবলেম ভোগাবে। গেল, এটা হলো দশমিক। একাদশ বছরে খুব একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট নাই, আমরা এটাকে ক্রস দিলাম। আবার 12 বছরে গিয়ে সে কি চন্দ্রকেতুকে পেয়ে যাচ্ছে। চন্দ্রকেতু স্যার, কিসের কারকতা, এই যোগটা কিসের যোগ, আধ্যাত্মিক যোগ, ঠিক আছে। আধ্যাত্মিক, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। এই ক্ষেত্রে বলা যায় যে গঙ্গা স্নান করা বা পবিত্র ভূমিতে তীর্থস্থান, তীর্থযাত্রা, চন্দ্রমাণি ভ্রমণ, কেতুমাণি তীর্থস্থান, ঠিক আছে, বা কোনো সাধু পুরুষদের সাথে সাক্ষাৎ। তার মানে আমরা বলতে পারি যে 12 বছর বয়সে ওই ছেলের তীর্থযাত্রা ঘটবে, তার বাবা মায়ের রেফারেন্সে হোক যেভাবে হোক। আচ্ছা, তারপর 12 বছর। তীর্থযাত্রা করলেও তো তার মধ্যে একটা আধ্যাত্মিকতার তো একটা ইয়েটা জাগরিত হবে না? না, শিওর শিওর। এবং এই 12 ভাব থেকে কি কি ধরা হয়, 12 ভাব থেকে আমরা, সরি এখানে
মানে লগ্ন থেকে 12 ভাব আর কি, কিন্তু বৃহস্পতি থেকে 12 ভাব, লগ্ন থেকে হচ্ছে আপনার নবম ভাব, তাই তো। নবম ভাব। হ্যাঁ। নবম, তো নবম থেকে আমরা ভাগ্যকে ইন্ডিকেট করি, নবম থেকে আমরা গুরুকে ইন্ডিকেট করি। এই সময় হয়তো তার দীক্ষা প্রাপ্ত হতে পারে, বা তার গুরুধাম কিংবা মা বাবার গুরুধামে গিয়ে ভ্রমণ হতে পারে। ঠিক আছে। তো হলি প্লেস, যেটাকে ট্রাভেল ভিজিটিং বলা হয় আর কি, এটা 12 বছর হবে। তো এইভাবে বৃহস্পতির একটা রাউন্ড শেষ হয়ে গেল। যখনই মানে 12 বছর শেষ হয়ে 13তম বছরে চলে গেল, তখন সেকেন্ড রাউন্ড স্টার্ট হয়ে গেল। বুঝা গেল? আচ্ছা, হ্যাঁ। তাহলে আমি ফার্স্ট রাউন্ডে কিরকম ঘটনা ঘটবে সেটা আমি বোঝালাম, এবার আসুন সেকেন্ড রাউন্ডের ঘটনা। ভেরি ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু এগুলো, হ্যাঁ। হুম। আচ্ছা, তো দ্বিতীয় রাউন্ডে কি ঘটবে? প্রথম রাউন্ডের মতোই এই রাউন্ডে বৃহস্পতি বিভিন্ন রাশিতে গিয়ে সেই রাশিতে আপনার গ্রহদেরকে অ্যাক্টিভেট করবে। এখানেও ওরকম কোন স্পেসিফিক কোনো বিষয় বিবেচনা করা যায় না। তবে এখানে একটা বিষয় অতিরিক্ত, সেটা হলো এবার আমরা একটু তার সমসপ্তম রাশিতে মিত্র গ্রহ নাকি শত্রু গ্রহ আছে সেটাও আমরা একটু বিবেচনা করবো, বা তার দৃষ্টিও আমরা একটু বিচার করব। তো ধরলাম এখন 13তম বছরে গিয়ে জুপিটার কোথায় চলে আসলো, এই যে এখানে 13তম বছর, সেকেন্ড রাউন্ড স্টার্ট হয়ে গেল, এখানে কোনো গ্রহ নেই। এবং তার সমসপ্তমেও কি নেই, কোনো গ্রহ নেই। কোনো দৃষ্টি আছে কিনা দেখুন তো, এই বৃহস্পতি এই রাশির উপরে, বা অর্থাৎ এই মকর রাশির উপরে কি কোনো গ্রহের দৃষ্টি কি আছে? না। আচ্ছা, না তো। না, কোনো গ্রহের দৃষ্টি নেই, তো সুতরাং এখানে তো কিছু আর ঘটবে না। আচ্ছা, 14তম বছর, 14 বছরে গিয়ে আম, খুব একটা রেজাল্ট হচ্ছে না, কারণ তার সমসপ্তমে কেউ নেই। হ্যাঁ। আম, না, আর কোনো ভালো দৃষ্টিও নেই। আচ্ছা, এখানে দৃষ্টি বলতে আমরা ট্রেডিশনাল দৃষ্টিকে বোঝাবো। শনির যেমন দৃষ্টি হচ্ছে 3, ঠিক আছে, আর কি কি, 3, 14, সমসপ্তম এবং দশম দৃষ্টি, এটা আমরা বুঝাবো। মঙ্গল, মঙ্গল হচ্ছে ওই যে 1, 5, 7, 8। 4, 7, 8, এগুলো হচ্ছে মঙ্গলের, হ্যাঁ। এই 4, 7, 8 এগুলো, সরি। আর হলো, আর হলো কি, রাহুকেতু। বৃহস্পতি। বৃহস্পতি হুম। রাহু, হ্যাঁ, বৃহস্পতি তো নিজেই সেখানে, তো সেটার হিসাব করে লাভ নেই, বাকিগুলো দেখবো আর কি। আচ্ছা, যাই হোক, তো আমরা এখানে আবার এই যে 13, 14, 15 বছরে গিয়ে আবার গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট করতে পারে, সেটা হলো এখানে মঙ্গল তো অলরেডি 50% হয়ে বসেছিল। সেই মঙ্গলের সাথে সাথে এবার আমরা রবি শুক্রকে অ্যাড করে নিব। যেহেতু সমসপ্তমে রবি শুক্র রয়েছে, তার মানে শুক্রের সমসপ্তম দৃষ্টি সেক্ষেত্রে আছে, বা রবিরও সমসপ্তম দৃষ্টি সেক্ষেত্রে আছে। আবার এখানে না, আর কারণেই আর কারো দৃষ্টি নেই, ঠিক আছে। এখন টোটালি আমরা এই যে রবি শুক্র এবং মঙ্গলের সাথে অ্যাটাচ করে এবং বৃহস্পতি এগুলোকে অ্যাক্টিভেট করবে এই সময়টাতে এসে। বুঝতে পেরেছেন? এভাবেই চলবে, এভাবে টোটাল সেকেন্ড রাউন্ড চলবে। এবার আসুন থার্ড রাউন্ড। থার্ড রাউন্ডে কি ঘটবে? এই রাউন্ডে বৃহস্পতি কোন রাশিতে প্রবেশ করে, যদি যে কোনো রাশিতে প্রবেশ করতে পারে, সেই গ্রহের সংস্পর্শে আসবে, তাকে উদ্দীপ্ত করবে, এবং প্রকৃতপক্ষে সেই গ্রহটির ঘরে যারা বসে আছে তাদেরকে অ্যাক্টিভেট করবে। আর যেই ঘরে কোনো গ্রহ নেই, সেই ঘরে গিয়ে বৃহস্পতি থার্ড রাউন্ড সেই ঘরের মালিককে বুস্ট করবে এবং তার ফল দেবে। বিষয়টা কি, সূত্রটা একটু খেয়াল করুন, আবার একটু বুঝাই দিই। তাহলে আমরা গেল, তাহলে 24 বছর শেষ, অর্থাৎ এখানে সরি, দ্বাদশে 24। থার্ড রাউন্ড শেষ, তার হচ্ছে 37 বছর দিয়ে। হ্যাঁ, 24 বছর শেষ, তার মানে 25 বছর থেকে আমাদের থার্ড রাউন্ড শুরু হবে। তাহলে এই 25 বছরে খুব একটা গুরুত্বপূর্ণ না তো, রেজাল্ট। 25 বছরের সেকেন্ড রাউন্ড তো। হ্যাঁ, 26 বছর, এরপরে 27 বছর। দেখুন 27 বছরে গিয়ে কি ঘটবে। তাহলে আমি আবার বলি যে আসলে কি ঘটবে, সেটা হলো যে কোনো যে গ্রহের সংস্পর্শে আসুক না কেন, বৃহস্পতি, জুপিটার, তো তাকে প্রথমত অ্যাক্টিভেট করবে ওই গ্রহটাকে। এটা হলো স্যার, একটা কথা বলি, এখানে বৃহস্পতি যেখানে থাকবে সেখান থেকে 1, 2 করে গুনতে হবে? হ্যাঁ। আচ্ছা। আমি এতক্ষণ কি বললাম তাহলে? স্যার বৃহস্পতিটাই তো মানে, মেন প্ল্যানেট। আমরা রোটেশনটা কার করছি? জুপিটারের রোটেশন না, এই যে জুপিটারের রোটেশন করছি। মানে স্যার জন্মছকে বৃহস্পতি যেখানেই থাকুক না কেন সেখান থেকে 1, 2 মানে ফিক্সড যেটা আর কি জন্মছক। রাইট, রাইট, সেখান থেকে 1, 2, 3, 4 এভাবে চিন্তা করবে। আচ্ছা, বৃহস্পতি তার মানে যেখানে, হ্যাঁ, 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 যাই হোক। বৃহস্পতি যেখানে বসে থাকবে সেটাই 1 বছর। হ্যাঁ। আচ্ছা, তারপরে ঘরটা হচ্ছে তো দ্বিতীয় বছর।
তো যাই হোক, এখন যে গ্রহের স্পর্শে আসবে সেই গ্রহকে অ্যাক্টিভেট করবে, এটা হলো প্রথম কাজ। এবং দ্বিতীয় হলো সেই গ্রহটির ঘরে যারা বসে আছে তাদেরকে অ্যাক্টিভেট করবে। এখন এখানে ধরলাম এই যে 27 বছর গিয়ে মঙ্গলকে পাচ্ছে বা 28 বছর গিয়েও মঙ্গলকে পাচ্ছে। এখন মঙ্গলের ঘরে কে কে আছে? এখানে মঙ্গল গ্রহে মঙ্গলই আছে, আর এখানে কিন্তু এই যে কেউ নেই। তো এখানে মঙ্গলকে সে কি করবে? অ্যাক্টিভেট করবে তাহলে। আচ্ছা, কিন্তু এই যেমন 26 বছরে কিন্তু কোনো গ্রহ কি আছে এখানে? নাই। তাহলে কোনো গ্রহ না থাকলে কি করবে? এই ঘরের মালিক কে? শনি। তাহলে কোনো গ্রহ না থাকলে সেই গ্রহের মালিকটাকে আমরা গ্রহণ করব। সেই ঘরের মালিককে কিন্তু সে বুস্ট করবে এবং তার ফল দেবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। যেমন 25 বছরে এখানেও কিন্তু কোনো গ্রহ নেই বা তার সমসপ্তম কোনো গ্রহ নেই, কিন্তু এই গ্রহের মালিক কে? এই ঘরের মালিক হচ্ছে আপনার শনি। অর্থাৎ 25 বছর এবং 26 বছরে শনির রেজাল্ট দেবে। এখন শনি কর্মকে ইন্ডিকেট করে, আমরা জানি শনি মানে হচ্ছে কাজ, প্রফেশন। ওকে। তো এই সময় দেখা, আর তাছাড়া শনি এখানে দেখা যায় যে সমসপ্তমে অবস্থান করছে লগ্ন সাপেক্ষে বসে আছে। হ্যাঁ, সে দশমপতি এবং একাদশপতি হয়ে সপ্তমে বসে আছে। তো সপ্তম দশমপতি মানে হচ্ছে কর্ম, প্রফেশন, আবার সপ্তম মানে হচ্ছে ব্যবসা। তার মানে দেখা যায় কি, যেহেতু শনিকে সে বুস্ট আপ করবে এবং শনির সাথে বুধও যুক্ত, তো দেখা যায় কি শনিকে বুস্ট আপ করলে শনি বুধের যে একটা যোগ তৈরি হয়েছে সেই যোগটাকে বুস্ট আপ করবে। তাহলে এই শনি বৃহস্পতি যোগটাকে আমরা উচ্চশিক্ষার যোগ বলি, গবেষণার যোগ বলি, হ্যাঁ, লেখালেখির যোগ বলি। তারপরে ধরলাম এটাকে ওই আহ সাধন ভোজন বা আধ্যাত্মিকতা, এটাও বোঝায়। এগুলোকে বুস্ট আপ করবে সে। তারপরে ব্যবসা বাণিজ্য তার লাভ হতে পারে এই সময়, ঠিক আছে। মানে স্যার এগুলো তো স্যার ট্রানজিটের বৃহস্পতি না স্যার, নাকি মনে মনে ধরে নিব? ট্রানজিটের বৃহস্পতি না, এটা রোটেশন, মানে হ্যাঁ ধরলাম ট্রানজিটই, ধরলাম ট্রানজিটের মতোই সব, হ্যাঁ। মানে অর্থাৎ স্যার থাকবে এক বছর। আমি একটা উদাহরণ দিয়ে বলি তাহলে স্যার ক্লিয়ার হবে ব্যাপারটা। আসলে না স্যার, আমি ক্লিয়ার যতক্ষণ না হই না মাথার মধ্যে ঘুরতে থাকে জিনিসটা। বলুন বলুন। বুঝতে স্যার পারছি। বলি বলি স্যার, মানে আমি আমারটা দিয়ে বলি। তার মানে আমার যেরকম বিশ্ব রাশিতে ওই ইসেটা আছে, ওই বৃহস্পতি আছে, তাহলে ওখান থেকে 1 2 3 এরকম করে গুনবো। ঠিক আছে, এবার গুনলে পরে আমার হচ্ছে ওই মেষ রাশিতে এসে আমার 24 হচ্ছে। ঠিক রাইট। আছে, তাহলে স্যার এবার তো 25-এ পড়বো। তা মানে সেটা বৃষ রাশিতে গেলে আবার 25-এ আমি পড়বো। তাহলে এখন যে আমার এই মঙ্গলের মেষ রাশিতে বসে আছে, তাহলে মঙ্গলের সমস্ত কিছু দেবে না এখন আমাকে? আপনার এখন থার্ড রাউন্ড শুরু হয়েছে, তাই না? হ্যাঁ। রাইট, থার্ড রাউন্ডের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? যে যে গ্রহ সংস্পর্শে আসবে তাকে তো অ্যাক্টিভেট করবেই, পাশাপাশি সেই কোনো গ্রহের যদি গ্রহ না থাকে, খালি থাকে, তাহলে হুম। সেই হাউসের মালিকটাকে বুস্ট আপ করবে। ওই মালিককে বুস্ট আপ করা মানে ওই মালিক যে ঘরে বসে আছে এবং যে যে গ্রহের সাথে যুক্ত, সেই যোগটাকে অ্যাক্টিভেট করবে। আচ্ছা, আর স্যার, যদি কোনো পেয়ে গেল তাহলে সেই স্যার, ঘরে কারো কথাটাই তুলবে? হ্যাঁ হ্যাঁ, আবার বলুন। শুনে দাও। মানে আর যদি ওই ঘরে কোনো রাশি মানে কোনো গ্রহকে পেয়ে গেল, হ্যাঁ, তাহলে সেই গ্রহেরই কারো কথাকে তুলবে? একদম এক্স্যাক্টলি এক্স্যাক্টলি রাইট। এবং ওই গ্রহটা কোন কোন গ্রহের সাথে কানেকশন আছে সেই কানেকশন গুলোকেও অ্যাক্টিভেট করবে। মানে দৃষ্টির মাধ্যমে আর কি, দৃষ্টি যদি সমসপ্তমে থাকে, এটা দৃষ্টির মাধ্যমে অ্যাক্টিভেট করবে। হ্যাঁ, যে অভিজিৎ বাবু কি বলতে চাইছিলেন? বলছি স্যার, ওই থার্ড রাউন্ড থেকেই, মানে সেকেন্ড রাউন্ড শেষ, থার্ড রাউন্ড শুরু হচ্ছে। থার্ড রাউন্ড শুরু হওয়া থেকেই কি ওই হাউস লর্ডের রেজাল্টটা দেবে, তাই তো? রাইট রাইট রাইট, হাউস হোল্ডের রেজাল্টটা থার্ড রাউন্ডে পাবেন। এটাই হলো মূল কথা, বাকি সব আগের হ্যাঁ, মতোই। ঠিক আছে। ঠিক আছে, নতুনত্ব শুধু এটাই। হ্যাঁ, না, অভিজিৎ বাবু দ্রুত বুঝতে পারছেন, এই জন্য অত্যন্ত ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে যারা চর্চা করবেন তারাই দ্রুত বুঝতে পারবেন। আর এখানে আবার মন খারাপ করবেন না বাকিরা যে আমি বুঝতে পারছি না, এরকম কিছু না। দেখা যায় কি, যারা ধীরে ধীরে বুঝেন, শনৈ শনৈ অর্থাৎ শনির মতো, তারা কিন্তু রিসার্চ লেভেলে যেতে পারে। এই জন্য স্যার একটা কথা বলবো, হুম হুম হুম। আমার ছোট থেকে আমি যে কোনো জিনিস না ধীরেই বুঝি। আমার জিনিসটা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না কেন। আচ্ছা আচ্ছা, হতাশ সত্যি। হওয়ার কোনো কারণে ধীরে বোঝাটা অত্যন্ত ভালো।
ভেবে বোঝা ভালো। অবশ্য মাথায় ঢুকে গেলে আবার বের হয় না, জিনিসটা কোনোদিন বের হয় না। আহ, আচ্ছা, যাই হোক, তো আমার থার্ড রাউন্ডটা মোটামুটি হিসাবটা বুঝতে পেরেছেন কিভাবে হয়। হ্যাঁ স্যার, এখন ক্লিয়ার। গুড। এবারে আমরা ফোর্থ রাউন্ডে হিসাব করি, হ্যাঁ। ফোর্থ রাউন্ড অফ জুপিটারের মধ্যে যেটা দেখা যায় সেটা হলো, আমরা জানি তাহলে কত বছর হবে, এটা হলো 3 বার 36, অর্থাৎ 36 এর পর থেকে শুরু হবে, তাই না? তাহলে থার্টি হ্যাঁ। সেভেন থেকে শুরু করলো, একদম টোটাল 48 বছর পর্যন্ত থাকবে। হ্যাঁ, 48 বছর পর্যন্ত থাকবে। এবং এই ক্ষেত্রে কি করবে, তবে এখানে মনে রাখবেন জুপিটারে কিন্তু থার্ড, ফোর্থ, ফিফথ এই 3টা রাউন্ড সর্বাধিক গুরুত্বপূর্ণ। কেননা এই 3টা রাউন্ডে আমাদের জীবনে অনেক অনেক গুরুত্বপূর্ণ ইভেন্ট ঘটতে থাকে। বিশেষ করে এই যে বিবাহ, চাকরি প্রাপ্তি, সন্তান প্রাপ্তি, ঠিক আছে, প্রেম, এই নানান বিষয়গুলো এই সময় ঘটে। মানে ধরলাম এই যে কত, 12 12 24 24 বছর সেকেন্ড রাউন্ড থেকে স্টার্ট হয়। বাট এটা মূলত সবচেয়ে শক্তিশালী হয় আপনার থার্ড রাউন্ড। থার্ড রাউন্ড মানে কি 24 থেকে, তো হ্যাঁ ঠিক আছে, 24 থেকে শুরু হয় 48 বছর পর্যন্ত। দেখুন, একটা মানুষের 24 থেকে 48-এর মধ্যে হচ্ছে একেবারে টার্নিং পয়েন্ট। এই সময় ইয়ুথ, মানে যুবক থাকে, যে কোনো কর্মে প্রতিষ্ঠা বলেন, কর্মপ্রাপ্তি বলেন, মানে সবকিছু নেম ফেম সবকিছু এই সময়টাতে হয়ে যায়। এই জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ এই কয়েকটা রাউন্ড, অর্থাৎ থার্ড, ফোর্থ এবং ফিফথ। চতুর্থ রাউন্ডে কি ঘটে দেখুন। চতুর্থ রাউন্ডে যখন এই যে মানে বৃহস্পতি যখন প্রবেশ করবে, তখন সেই ট্রানজিট বৃহস্পতির উপর যেই সকল গ্রহ দৃষ্টি দিচ্ছে, দৃষ্টি, এখানে দৃষ্টি শব্দটা আসবে এখন, যেই যে গ্রহ ওই ট্রানজিট বৃহস্পতির উপর দৃষ্টি দিবে, এবং যেই সকল গ্রহ যোগ বৃহস্পতির সাথে সংযোগ স্থাপন করেছে সেগুলির ফল দেবে। তো আমরা একটা উদাহরণ দিই, যেমন ভ্রমণের কারক গ্রহ কি? ভ্রমণের কারক গ্রহ হচ্ছে চন্দ্র চন্দ্র। চন্দ্র আচ্ছা, বিদেশের কারক গ্রহ কি? রাহু। রাহু। তারপরে জীবকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, ইস, বুধ অথবা শুক্র, নারীদের চাপে। আচ্ছা, কর্মকারক গ্রহ হচ্ছে শনি। শুনি। তাহলে এখন কারো জন্মছকে ধরলাম এই যে চন্দ্র, এগুলো কানেকশন রয়েছে, চন্দ্র প্লাস রাহুর কানেকশন রয়েছে, এবং সেই সাথে বৃহস্পতি কিংবা শনিরও একটা কানেকশন রয়েছে। তাহলে এই যে যোগটা তৈরি হয়েছে সেটাকে আমরা কি বলি, বিদেশ যাত্রার যোগ। যোগ বলি। তাহলে এই বিদেশ যাত্রার যোগটা শুরু হয়ে যাবে কত রাউন্ডে? ফোর্থ রাউন্ডে। ঠিক আছে। ও, তার মানে ফোর্থ রাউন্ড অর্থাৎ আমাদের 36 বছর, তাই না, 36 বছর থেকে তার বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণ এগুলো শুরু হয়ে যাবে। এখন তো যোগ থাকতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, তো এখানে বয়স অনুযায়ী আপনি হিসেব করবেন। অনেকে বলে না কি আমার তো বিদেশ যোগ আছে, তবে সেটা কবে ঘটবে, বলে না অনেক, হুম হুম। কবে আমি যেতে পারবো বিদেশে। তখন আপনি কি তখন করবেন, দিতে হবে। তখন রাউন্ড হিসেব করে আপনি বলবেন যে হ্যাঁ তোমার ওই 35 36-এর পরে গিয়ে তোমার এই বিদেশ ভ্রমণটা হবে। হুম। বিষয়টা কি আমরা বুঝতে পেরেছি নাকি আমি বুঝাতে পারিনি? হ্যাঁ স্যার, একদম বুঝতে পেরেছি। যেখানে আটকে যাবো আপনাকে তো জিজ্ঞেস করবো। রাইট। কারণ এখানে দেখুন বৃহস্পতির সাথে জন্ম ছকে, বা এই যে বৃহস্পতি ট্রানজিটে বৃহস্পতি যে ঘুরছে, ওই বৃহস্পতি যখন যে যে গ্রহর সংযোগ আসবে, বিএনএন সংযোগ আর কি, অর্থাৎ 1 2, প্রথম 30 ডিগ্রি, 5 7 9, এই সকল কানেকশন আমরা করে নেব। বা ভক্তি হলে ভক্তিটাও ধরে নেব, অথবা ক্ষেত্র বিনিময় ধরে নেব, সাইন এক্সচেঞ্জ, হ্যাঁ, একটা ডিসপোজিটর যদি থাকে তাও ধরে নেব। সবকিছু ধরার পরে যে যোগটা আসছে, ধরলাম এই যে চন্দ্র রাহু এর সাথে একটা যোগ তৈরি হলো, তাহলে সেটি অ্যাক্টিভেট হয়ে যাবে ওই সময়। এবার স্পেসিফিক রেজাল্ট গুলো দেবে, কখন চাকরি প্রাপ্তি হবে, কখন বিবাহ হবে, কখন বিদেশ ভ্রমণ, বিদেশে চাকরি হবে, এগুলো তখন হিসাব করবে। এটা হলো জুপিটারের ফোর্থ রাউন্ড। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এভাবে ক্রমান্বয়ে আমরা এবার ফিফথ রাউন্ড সবকিছু সেম রেজাল্ট দেবে। এবার সম্পূর্ণ কানেকশনের রেজাল্টটা দেবে, টোটাল কি কি যোগ তৈরি হচ্ছে সেই যোগ অনুযায়ী এবার রেজাল্ট দেবে। ঠিক আছে। যেমন কথার কথা, মঙ্গল কেতুর কানেকশন, মঙ্গল কেতু প্লাস বৃহস্পতি যদি থাকে বা শনি যদি থাকে, তাহলে এই কানেকশন গুলো কি তৈরি করে। মঙ্গল কেতুর কানেকশনে আমরা বলি পাইলসের সমস্যা, মঙ্গল কেতু মানে হাজবেন্ডের সাথে সম্পর্ক বিচ্ছেদ। আবার মঙ্গল কেতু মানে হচ্ছে আইনি পুলিশি ঝামেলা, আইনি ঝামেলা, বড় ভাইয়ের সাথে মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়া, স্বামীর সাথে মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়া। তারপরে মঙ্গল কেতু মানে হচ্ছে আপনার গৃহে সমস্যা, বা
বাড়ি তৈরি করতে গিয়ে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সাইট তৈরি করতে গিয়ে সেক্ষেত্রে প্রবলেম হওয়া। ঠিক আছে, আপনাদেরকে একটা নোটস আমি দিয়েছি না লিটিগেশনের বা মামলা মোকদ্দমার? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। সেক্ষেত্রে আমি কি বলেছিলাম যে মঙ্গলের সাথে কেতুর স্যার, কানেকশন। মঙ্গল কেতু থাকলে সমস্ত মানে আর কি যা যা আর কি হওয়া দরকার লিটিগেশনের রাইট। সবই বিদ্যমান। হ্যাঁ, রাইট। এটা আমি আবার আরেকটু বলি যে ভাই, মঙ্গল মানে ভাই, তো ভাইয়ের সাথে প্রবলেম, হুম। মতানৈক্য বা ঝামেলা। আচ্ছা, আবার হাজবেন্ড। মঙ্গলমণি হচ্ছে হাজব্যান্ড, এটা বললাম, স্বামীর সাথে অশান্তি বিচ্ছেদ। আবার মানে মঙ্গলমণি আবার শালা শালিকা বুঝায়, শ্যালক বা কাজিনের সাথে ঝামেলা। তারপরে আম, গাড়ি সংক্রান্ত বিষয়ে মামলা, কেস আর কি। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে, মঙ্গল থেকে নিরাপত্তা আমরা বুঝাই, সিকিউরিটি, এই সকল বিষয়ে ঝামেলা। সম্পত্তি বা জমি, বিশেষ করে ভূমি নিয়ে মামলা মোকদ্দমা। সম্পত্তি পার্টিশন অর্থাৎ ডিভিশন যেটা ভাইদের মধ্যে, এই পার্টিশনকে কেন্দ্র করে মামলা, ঝামেলা, হামলা। আবার বিবাহ বিচ্ছেদ সাময়িক অথবা পুরোপুরি, এগুলো সবই মঙ্গল কিন্তু কানেকশনে হয়। তাহলে যেহেতু বৃহস্পতি বা শনির সাথে এই যোগটা তৈরি হয়েছে, তার মানে এই থার্ড রাউন্ডে, ফোর্থ রাউন্ডে এই যোগটাকে অ্যাক্টিভেট করবে। বোঝা গেল? আচ্ছা, হুম। এইরকম যতগুলো যোগ বৃহস্পতি বা শনির সাথে থাকবে, বিশেষ করে বৃহস্পতির সাথে ট্রানজিটিভ বৃহস্পতি, ততটাই প্রবলেম তৈরি করবে, বা তো ওই দিক থেকে এগুলো যোগ করবে। তো আমরা মোটামুটি আমাদের বৃহস্পতির রোটেশন বা রাউন্ডটা আমাদের কমপ্লিট। বুঝা গেল? এখন স্যার, রোটেশনটা যতটা ইম্পর্টেন্ট, ট্রানজিটটাও ততটা ইম্পর্টেন্ট না? রাইট, রাইট, এগুলো হচ্ছে মানে টাইমিং। বা আমরা তো এতদিন জানলাম যে একটা মানুষের জীবনে কি ঘটবে, আর এখন আমরা হ্যাঁ। জানবো যে কখন ঘটবে। সেই কখনের হিসেব নিকেশ করার জন্যই হচ্ছে আমাদের রাউন্ডের এত বিচার বিশ্লেষণ। বিষয়টা কি মানে বোঝালাম? এক্সাক্ট কবে ঘটবে সেটার জন্য রোটেশন। রাইট। আর টাইমিংটা ট্রানজিটও স্যার কি দেখবো, বলা হচ্ছে? আমরা ট্রানজিটও দেখবো, রোটেশনও দেখবো। ট্রানজিট তো আর বয়স দেখে হয় না, ট্রানজিট হচ্ছে এই টাইমিং আর কি, ওই গ্রহের ঘূর্ণনের ফলে। আর আচ্ছা, এই ঘূর্ণনের ফলে রোটেশনটা, কি রেজাল্ট আর কি? আর এই রোটেশনটা হচ্ছে কোন বয়সে কি কি ঘটবে। আচ্ছা, আচ্ছা। কোন বয়সে কি কি ঘটবে, 36 বছরে কি ঘটবে, আপনি যখন এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে আপনি বলে দেবেন যে হ্যাঁ তোমার তো 37 বছরে এরকম একটা মামলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ। অথবা তুমি ঋণ ঋণ গ্রহণ করবে, এই সময় ঋণের জালে আটকা পড়বে। অথবা এই সময় তোমার এই তোমার 38 বছরে গিয়ে তোমার বিদেশ ভ্রমণ হবে, বিদেশে তুমি চাকরি পাবে অথবা তীর্থ ভ্রমণ হবে। এক্স্যাক্টলি বয়স ধরে ধরে আপনি বলে দিতে পারবেন। শুধু এটাই নয়, শুধু রোটেশনই না, সেই সাথে আমাদের যে একটা নৈসর্গিক দশা রয়েছে, সেটাও কিন্তু বয়স ধরে ধরে আমরা কি কি ঘটতে পারে ওই সময় সেটা আমরা বলতে পারি। আমি নৈসর্গিক দশাটাও শিখিয়ে দেবো আপনাদের, কোনো ভয় নেই, কিচ্ছু নেই। আর অত তাড়াহুড়ো না, আস্তে আস্তে শিখবো স্যার, রোটেশন। আজকে থেকে শিখি, তাড়াতাড়ি শিখলে স্যার খুব একটা আয়ত্ত করতে পারবো না। রাইট। কারণ জিনিসগুলো স্যার অত্যন্ত ডিপ। আমি একটা জিনিস বুঝলাম, অনেক প্র্যাকটিসের ব্যাপারও এখানে রয়েছে। হ্যাঁ, সেটাই বলছি, খালি আমি সূত্র আলোচনা করব এইটা দিয়ে সব হয় না আসলে। একজন জ্যোতিষ হতে গেলে অনেক প্র্যাকটিস দরকার আছে। আপনি ধীরে ধীরেই করেন, এটাই আমার রিকোয়েস্ট, কারণ আমি এত তাড়াতাড়ি নিতে পারবো না স্যার। আচ্ছা, 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 সমস্যা নেই। তো আমি আসলে আমাদের কাজটা হচ্ছে কি আপনাকে গাইড করা এবং সঠিকভাবে সূত্র রুলসগুলো শিখিয়ে দেওয়া। কিন্তু আমি তো আপনাকে আবার ছক ধরে 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 বছর বছর ধরে প্র্যাকটিস করানোর সুযোগ নেই। সেটা আপনাকে পথটা আমি বলে দেবো, আপনি নিজেই প্র্যাকটিস করতে হবে। ওই প্র্যাকটিস করতে গিয়ে যখন কোনো প্রবলেম ফেস হবে তখনই সেগুলো নিয়ে ডিসকাস করা যায়। ওকে। অবশ্যই স্যার। এটার জন্য তো আমাদের গ্রুপ স্টাডি রয়েছে, আমাদের গ্রুপে অনেকেই অলরেডি শিখছেন বা অনেক অভিজ্ঞতা আছে। তো সেক্ষেত্রে আপনি আপনার যে কোনো প্রবলেম গ্রুপে পোস্ট করতে পারেন। সেই গ্রুপে অনেকে রয়েছেন, যেমন রূপন বাবু রয়েছেন, অভিজিৎ বাবু রয়েছেন, বা আমাদের রুবেল বাবু রয়েছেন, অনেকেই রয়েছে আমাদের এক্স স্টুডেন্ট বা নতুন স্টুডেন্ট সবাই। তো তারা ওগুলো সলিউশন করবেন। আর এই ক্ষেত্রে হেল্পিং হ্যান্ডসটা বাড়াতে হবে। কেউ যদি একটা বিষয় ভালো জানেন, তো আপনি সেটা বুঝিয়ে দিলেন তাকে, তাহলে আপনারও চর্চা হয়ে যাবে। যত বেশি গ্রুপ স্টাডি করবেন, যত ছক অ্যানালাইসিস করবেন, তত বেশি আপনার জ্ঞানের গভীরতা বাড়বে। ঠিক আছে। তো যাই হোক, আজকে অনেক রাত হয়ে গেছে, আমি এমনিতে বাড়ি থেকে আসি, খুব টায়ার্ডনেস আছে। নেক্সট ক্লাসে আমি আপনাদের ওই আহ, ইয়ে সরি হ্যাঁ, সেটার হ্যালো সেটার সাইকেলটা স্যার। দেখে নিই। হ্যালো হ্যাঁ, 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 স্যার, হ্যাঁ। শিওর, শিওর। বলছি স্যার, ওই স্যাটারডে আর আমাদের এই মানে শনিবার আর সোমবার আমাদের ক্লাস ছিল।
তো মানে ওই দিনগুলোতে যদি কোনো কারণে খুব ব্যস্ত থাকি স্যার, আমি একটু বলে দেবো, কারণ লাস্টের ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট, তো মানে অন্য দিন করালে ভালো হয় আর কি। মানে আচ্ছা, যদি হ্যাঁ বুঝতে এমন পেরেছি। যে দিনটা ফ্রি থাকি আর কি, আজকে আমি অনেক তাড়াতাড়ি করে বাড়িতে এসেছি, এসে আমি ক্লাসটা অ্যাটেন্ড করলাম। আচ্ছা, সমস্যা নেই অভিক বাবু। আমাদের যেহেতু এখন পুরনো ব্যাচ, আপনাদের এখন আর ঘন ঘন ক্লাস নেওয়ার দরকার নেই। না না, ঘন ঘন শুধু স্যার, সপ্তাহে একটা করে ক্লাস হোক, সপ্তাহে, হ্যাঁ, সপ্তাহে একটা করে ক্লাস হোক। যে রাইট। কোনো দিন মানে ফ্রি সবাই থাকবে, সে কদিন সেই কদিনই হবে, মানে শনিবার না হোক বা বুধবার হোক বা সোমবার হোক, সেটা যে যে কোনো দিন আমি হোক। আপনাদের ক্লাসটা শুক্রবার অথবা শনিবার, এই দুইটা দিনের মধ্যে যে কোনো একটা দিন নেব। আর অবশ্যই আমি ক্লাস নেওয়ার আগে আগে সকালে জানিয়ে দেবো আজকে নেব ক্লাসটা, হ্যাঁ। তাহলে হ্যাঁ স্যার। আমাদের হ্যাঁ হ্যাঁ শনিবার হ্যাঁ আপনারা হ্যাঁ। রেডি থাকবেন এবং শুক্রবার প্রয়োজনে রেডি থাকবেন। আর যারা নতুন ব্যাচে ক্লাস হচ্ছে সোমবার হ্যাঁ হ্যাঁ। বুধবার, নতুন ব্যাচে নেব আমি। ঠিক আছে। স্যার, স্যার নমস্কার ঠিক স্যার। আছে ঠিক আছে। অবশ্যই, অবশ্যই। স্যার আমি এখন আসছি, আমি একটা কাজে ছিলাম তো আমি অ্যাটেন্ড করতে পারি নাই, কিছুক্ষণ আগে ঢুকলাম। এটা স্যার রেকর্ডিং হয়েছে ক্লাসটা? কি জানি রেকর্ড হয়েছে কিনা আমি বলতে পারছি না। আর দেখা যাক, ক্লাস শেষ হওয়ার পর বুঝতে পারবো। এখন যেটা বিষয় হচ্ছে, সমস্যা নেই এই রোটেশন। আচ্ছা, রুবেল বাবু কোথায়? আপনার সাথে যোগাযোগ হয় কারোর সাথে? না তো, অনেকদিন হচ্ছে কথা বলতেছি না যে। হ্যাঁ, অনেকদিন হচ্ছে আসলে। অনেকদিন যোগাযোগ হচ্ছে না, উনি ক্লাস টাস করছে না, বুঝতে পারছি না, কারণ আমাদের শেষের এই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ, এই ক্লাসগুলো উনিও পাননি তো। আচ্ছা, যাই হোক, একটু নক দিবেন, হ্যাঁ, যোগাযোগ করবেন। তো আচ্ছা, যাই হোক, আমরা যেটা বলছিলাম যে আগামী ক্লাসে আমি জুপিটারের 0 থেকে 12 বছরে কি কি করতে পারে সেটা দেখাবো। শৈশবটা কেমন যাবে, টিনেজার লাইফটা কেমন যাবে, ইয়াং লাইফটা কেমন যাবে, বৃদ্ধ বয়সটা কেমন যাবে, এটা নিয়ে আরো বিস্তৃত পড়াবো। সেই সাথে সেটার্নের সাইকেল, মানে শনির রোটেশনটা দেখাবো, রাউন্ডটা, এবং রাহু কেতু রাউন্ড গুলো দেখাবো। এগুলো দেখানোর পরে আমরা, স্যার, হ্যাঁ শিওর। স্যার বলছি যে আপনি তন্ত্র ক্লাসটা কবে শুরু করবেন আমায় জানাবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, জানিয়ে দেবো। আচ্ছা, আর ওই সেটার্ন রাহু কেতু সাইকেল শেষ হওয়ার পরে আমরা আমাদের প্রোগ্রেশনে চলে যাব। বুঝতে পেরেছেন? এভাবে আমরা এগোবো। আমি প্রোগ্রেশনটা একদম সবার লাস্টে রাখতে চাচ্ছি, কারণ আরো গুরুত্বপূর্ণ, তো আপনারা এর মধ্যে একটু প্র্যাকটিস করে নিন, কেমন? এর মধ্যে একটু প্র্যাকটিস করে নিন। আমি প্রোগ্রেশনটা সবার শেষে করাবো। অনেকগুলো ছক আপনারা বিশ্লেষণ করুন। আগে ভালো ভালো প্রেডিকশন করা শিখুন, এরপরে টাইমিংটা আস্তে আস্তে অভ্যাস করতে হবে। যে কোনো একটা বিষয় আগে দক্ষ হয়ে যাওয়ার পর অন্য একটা টপিকে সুইচ করতে হবে। যদি কোনো কনজাংশন থাকে বুঝতে পারি যে এটা থেকে এটা হতে পারে, কিন্তু কি করে যে বলবো মানে সেই প্রসেসটা মানে সেটা আসে না। হ্যাঁ, এটাই তো সমস্যা, কি করে বলবেন, বলার জন্যই তো। আচ্ছা, মানে এটাই আসে না। আবার অনেক সময় প্র্যাকটিস করতে গেলে অনেক জায়গাতে আটকে যাই, অনেক কিছু মেলাতে পারি না, তখন স্যার আপনাকে একটু জ্বালাতন করি। ওকে ওকে, সমস্যা নেই। এখন যে কোনো ছক যখন দেখবেন, কয়েকটা বিষয়, পাঁচটা ধরুন, কথার কথা 5টা বিষয় আপনি নেবেন। প্রথম হচ্ছে তো ওই ছেলেটার শৈশব কেমন ছিল, কেমন কেটেছে, এটা একটা হিসাব করবেন, মানে পাস্ট লাইফ। আচ্ছা, গেল। দ্বিতীয় হচ্ছে তার কর্মজীবন, প্রফেশন, তার বিবাহ, শিক্ষা জীবন, ঠিক আছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ ইস্যুস কিন্তু। কর্ম নাম্বার ওয়ান হচ্ছে তার প্রথম শিক্ষা, তারপর হচ্ছে কর্ম প্রাপ্তি, তৃতীয় হচ্ছে বিবাহ, তারপর সন্তানাদি লাভ, হ্যাঁ। আর হুম। এই বিষয়গুলো আপনি একটু চর্চা করবেন। আমি যদি কোনো ছক দিই, সেই ছকের মধ্যে এই 5টা পয়েন্ট আপনি জাস্ট রিসার্চ করেন। বাকি সব টপিক বাদ দেন আপাতত, এই 5টা যেগুলো সবাই জানতে চায় সেগুলো নিয়ে, হ্যাঁ, হ্যাঁ। রিসার্চ করতে করতে, প্র্যাকটিস করতে করতে একদম দক্ষ জায়গায় চলে যান। আমি এরকম কয়েকটা ছক দিব, আপনারা এগুলো প্র্যাকটিস করে করে আমাকে প্রেডিকশন রেজাল্টটা বলেন, অডিও করে বলেন, সমস্যা নেই। যদি লিখতে কষ্ট হয় অডিও করে বলুন, সমস্যা নেই। আর লিখে করতে পারলে তো আরো ভালো। তাহলে আপনার মনোযোগ, স্মৃতি, মেমোরি সব কাজ করবে। আচ্ছা, লিখেই করবেন স্যার। লিখে করুন এবং ব্যাখ্যা সহ দিবেন। যে আপনি ধরলাম, আপনি আমাকে বলছেন যে ওই বাচ্চাটার পঞ্চম বছরে গিয়ে একটা দুর্ঘটনা যোগাচ্ছে, তাহলে সেই আচ্ছা। যুগটা কেন হচ্ছে, সেই লজিক রুলস গুলো আপনি বলুন। তাহলে আপনার কাছে রুলস গুলো আবার ক্লিয়ার হয়ে যাবে। সে তো দিদি, আপনি যদি ইয়ে করেন মানে প্র্যাকটিস করেন, এটা একটু গ্রুপে দিয়ে দিয়েন, ওটা আমাদের মধ্যে আর কি, আমরাও যাতে একটু প্র্যাকটিস করতে পারি এটা দেখে। সবার মধ্যে কনভারসেশনটা থাকলে এটা ভালো হয়। হ্যাঁ, ঠিক দেবেন আছে, দেবেন, আমি গ্রুপে দেবেন। এটা গ্রুপে দিয়ে দেব। গ্রুপে দিবেন, যার যার মতো করে গ্রুপে দিবেন। রূপন বাবু দেবেন, অভিজিৎ বাবু, সবাই দেবেন, সবাই সবারটা ফলো করবেন, সমস্যা নেই। একটা কোশ্চেন করছিলাম স্যার।
বলছি রোটেশন, যে প্ল্যানেট যখন প্ল্যানেটকে অ্যাক্টিভেট করছে তো ঠিক আছে, কিন্তু যখন আমরা ট্রানজিটে জুপিটার তো রেজাল্ট দেয়, তো ট্রানজিটে জুপিটার যখন প্ল্যানেটকে প্ল্যানেটে আপনার দৃষ্টিগোচর দিচ্ছে পাচ্ছে, তখন তো সেই একই রকম রেজাল্ট দেয়। আমি ঠিক বুঝতে ওয়ান পারিনি, পয়েন্ট আপনার পাঁচ কথা আমার একটু জুপিটার, স্লোলি শুনছে। ট্রানজিটে জুপিটার যখন ট্রানজিটে জুপিটার যখন 159 কে হুম। যখন পাবে থাকে, সেখানে তো অ্যাক্টিভেট করবে। হ্যাঁ হ্যাঁ, মানে ওই ট্রানজিটের জুপিটার যখন যেই জায়গায় যাবে, যে হাউসে যাবে, সেই হাউস থেকে 1 5 9 2 7 যে যে যোগগুলো ছিল ওগুলোকে অ্যাক্টিভেট করবে। আমি বলতে চাই স্যার, এই দুটোর মধ্যে কোনটা বেশি এফেক্টিভ? দুটোই তো আমার টার্গেটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। বুঝিনি দুটো। দুটোই তো, দুটো দুটো প্রসেসই তো আমার টার্গেটের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু কোনটা স্পেসিফিক হবে বেশি? মানে কথাগুলো ভেঙে ভেঙে আসে তো। আচ্ছা, আপনারা গ্রুপে অডিও করে দিয়ে আমাকে, হ্যাঁ, তখন ক্লিয়ার শোনা যাবে না। বুঝতে পারছেন? না, হ্যালো। কথাগুলো প্রথমত স্লো শোনায়, আবার দ্বিতীয় হচ্ছে মাঝখানে হঠাৎ হঠাৎ করে কেটে কেটে যায়, যার কারণে আমার কথা টোটালি বুঝতে সমস্যা হচ্ছে। আর এটা কি আপনার ঠিক প্রবলেম, আছে স্যার, আমার প্রবলেম, পরে তাও বুঝতে আবার। পারছি না। নেটের সমস্যা থাকতেই পারে। অডিও করে দিবেন, ইয়েতে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নেটওয়ার্ক প্রবলেম আছে। অডিও করে দিবেন, সমস্যা নেই, আমি তখন বুঝিয়ে দেবো।